welcome you to the 5th lecture series organized by Center for Research and Preservation of Cultural Heritage together with the Department of History under the aegis of Internal Quality Assurance Cell. This lecture series provides a forum to bring forth new areas of research and engage in conversation with outstanding scholars from interdisciplinary fields. I would take this opportunity to welcome our honorable speaker, Dr. Moinrakhi Das, who will be speaking on boundaries and belonging, Hindu-Muslim relationship in mixed neighborhoods of Kolkata. Without much delay, I would like to request our principal sir, Dr. Pradeep Chandra Kundu, our IQAC coordinator, Dr. Abdul Hussain, and our honorable speaker to the dais. Now I would request Principal Sir to present the speaker with a token of appreciation from our college. Himself is an erudite scholar of history and the patron of this event to deliver the welcome address. শুভ অপরাহ্ন, আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আমাদের সেন্টার ফর রিসার্চ অ্যান্ড প্রিজার্ভেশন অফ কালচারাল হেরিটেজ আমরা প্রায় কিছু লেকচারের আয়োজন করি। এটা তার পঞ্চম লেকচার এবং আমরা খুবই আনন্দিত যে আমাদের মধ্যে মৈরাখী উপস্থিত আছেন। আজই টালিগঞ্জ টিডিপি কলেজের সঙ্গে আমরা একটি মৌন স্বাক্ষর করেছি এবং এই মৌন স্বাক্ষরের পরে দুটি কলেজের মধ্যে যে আদান প্রদান চলবে সেই আদান প্রদান শুধুমাত্র যে ক্লাসের প্রতি সীমাবদ্ধ থাকবে তা নয়, আমাদের ফ্যাকাল্টিরা যে ধরনের রিসার্চ করবেন সেগুলোরও আদান প্রদান যাতে আমরা করতে পারি তার একটা সূচনা আজকে থেকেও আমরা শুরু করতে পারি। মৈরাখী যে বিষয় নিয়ে আলাপ আলোচনা আজকে আমরা করব, যেটা তার থিম, এটা অত্যন্ত একটা খুবই ইন্টারেস্টিং একটা জায়গা, যেটা নিয়ে মৈরাখী কিছুদিন আগেই তার গবেষণা শেষ করেছে এবং এটা অবশ্যই খুবই একটা সেন্সিটিভ ইস্যু, কারণ এই বাংলাতে হিন্দু মুসলমান কমিউনিটি যেমন পাশাপাশি আছে, আরও বিভিন্ন ধরনের ধর্মীয় যে সম্প্রদায় তারা পাশাপাশি বসবাস করছে এবং তাদের মধ্যে সম্পর্কের যে ডাইনামিক্স সেটা বিভিন্ন সময় বিভিন্নভাবে পরিবর্তিত হয়েছে। এবং যখন আমি আমার নিজের রিসার্চ করতে গিয়ে, যেটা পার্টিশন নিয়ে আমরা কাজ করেছিলাম, তখনও দেখেছিলাম যে আমরা সচরাচর পার্টিশনকে একটা হিন্দু ট্র্যাজেডি হিসেবেই দেখি, কিন্তু পার্টিশন যে বাংলার মুসলিম কমিউনিটির জীবনেও একটা বিরাট বড় পরিবর্তন, বিরাট বড় আঘাত এনে হাজির করেছিল, সে নিয়ে কোনো সন্দেহের অবকাশ নাই। মৈরাখীর কাজের যে ক্ষেত্রটা একটু সাম্প্রতিক বিষয় নিয়ে, ও বোধহয় 90-এর দশকের পর থেকে সে এর উপরে কাজ করেছে এবং 90-এর দশক থেকে তো আবার একটা নতুন পরিবর্তন এলো, বিশেষ করে বাবরি মসজিদ ধ্বংসের পরে হিন্দু মুসলমান সম্প্রদায়ের সম্পর্কের যে ক্ষতটা আবার নতুন করে একটু চালিয়ে দেওয়া হলো। এখন এই বিষয়টা চলছে। এখন অন্য সম্প্রদায়ের ক্ষেত্রে যে মানে বাংলায় বসবাসকারী অন্য সম্প্রদায়ের ক্ষেত্রে দ্বন্দ্ব ছিল এবং সেই দ্বন্দ্ব অনেক সময় প্রশমিত হয়েছে সময়ের সঙ্গে তাল মিলিয়ে, কিন্তু হিন্দু মুসলমান সম্পর্ক
গল্পটার চরিত্রটা একটু অন্যরকম এবং অনেক সময় মনে হয় যে এই সম্পর্কটা বোধহয় একেবারে আনব্রিজেবল, যদিও এমনটা হওয়ার কথা ছিল না। কারণ আমরা জানি যে বাংলায় হিন্দু মুসলমান সম্পর্ক নিয়ে বা গোটা ভারতবর্ষ জুড়েই পঞ্চদশ শতক থেকেই এক ধরনের সমন্বয়ী একটা চিন্তাভাবনা দানা বাঁধছে। বিভিন্ন যে ধর্ম আন্দোলনগুলো গড়ে উঠেছে, বাংলার ব্যাপারটা আরও বেশি করে, কারণ বাংলাতে ইসলামের যে বারবারত্ব, যেটা আমরা 1870-এর দশকে যখন প্রথম সেন্সাস ছিল, হঠাৎ করে আমরা বুঝতে পারলাম যে বাংলায় ইসলাম ধর্মাবলম্বী মানুষের সংখ্যাটা কিন্তু একটা বিরাট, এবং স্বাভাবিকভাবে ব্রিটিশ সরকারের আমলে যখন কিছুটা হলেও প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের ধারণাটা দানা বাঁধছে, স্বাভাবিকভাবে সংখ্যার গুরুত্বটা আরো বেশি বেশি করে দেখা দিচ্ছে। যদিও বাংলায় ইসলাম ভারতবর্ষের অন্য অঞ্চলের ইসলামের থেকে আরেকটু আলাদা, কারণ এখানে ইসলাম ধর্মের যে বিকাশ সেটা তো মূলত সুফিদের কেন্দ্র করে, যারা একেবারেই অর্থোডক্স ইসলামের মধ্যে ছিল না। তো যাই হোক, তা সত্ত্বেও আমরা স্বাধীনতা পূর্ববর্তী যুগে একটা খুব স্টেটাস একটা সম্পর্ক আমরা দেখেছি রাজনীতির ধারাপথ বেয়ে, এবং 40-এর দশক থেকে সেটা আরো কি বলবো, আরো জোরদার হয়ে দাঁড়ালো, এবং যার মধ্য দিয়ে আমরা বাংলা ভাগ এবং ভারত ভাগের বিষয়টা ঘটে গেল। তো এই গোটা বিষয়টা কিন্তু নিয়ে আমাদের নতুন করে ভাবনা চিন্তা করা দরকার, যে কি কারণে হিন্দু মুসলমান সম্পর্কটা, যে দূরত্বটা, আমরা বলি না যে আমার পাশের যে পড়শিকে আমরা কিন্তু চিনতে পারছি না, বা তাদের এই জানাটার মধ্যে একটা ঘাটতি থেকে যাচ্ছে। আমার মনে হয় যে নৈরাজ্যী যে বিষয়টা নিয়ে কাজ করেছে, সেটা আমাদের যে ভাবনা চিন্তা কে আরো একটু সমৃদ্ধ করবে। বিশেষ করে যে সময় ডেটা নিয়ে কাজ হচ্ছে, তার মাঝখানে সার্চার কমিটির রিপোর্টও এসে গেছে, তার কিছুদিন পরেই সার্চার কমিটির রিপোর্ট বেরিয়েছে, এবং যদিও সার্চার কমিটির রিপোর্টের কতগুলো, যেটা আমরা যারা ইতিহাসের লোক আমরা সেটা বুঝতে পারি যে সার্চার কমিটি শুধুমাত্র সোশিওলজিক্যাল যেটা দিয়ে অনেক কিছুকে বিচার করা যায় না, যদি না তার পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমরা যদি না বুঝতে পারি, যে কি সার্চার কমিটি বাংলায় মুসলমান সম্প্রদায়ের যে অবস্থাটাকে তুলে ধরলো, তার একটা ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড আছে। সেই ব্যাকগ্রাউন্ডটা, বিশেষ করে দেশভাগকে যদি আমরা বাদ রেখে ওইটাকে ভাবতে চেষ্টা করি, তাহলে হবে না। কারণ হচ্ছে যে দেশভাগের মধ্য দিয়ে মুসলিম মধ্যবিত্ত সমাজের একটা শক্তপোক্ত মধ্যবিত্ত, শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় তৈরি হচ্ছিল, সেই প্রবণতাটা পুরোপুরি নষ্ট হয়ে গেল, এবং যারা শিক্ষা দীক্ষার সঙ্গে ছিল মধ্যবিত্ত মুসলমান, তারা অনেকেই মাইগ্রেট করে চলে গেল পূর্ব পাকিস্তানে বা পূর্ব বাংলাতে। তার ফলে এখানে একটা গ্যাপ তৈরি হলো, এবং সেই গ্যাপটাকে মেটানোটা কিন্তু বাংলার যে সামাজিক ইতিহাস, সাংস্কৃতিক ইতিহাসের ক্ষেত্রে কিন্তু একটা বিরাট ব্যবধান তৈরি হলো। কারণ আমরা নৈরাজ্যের কাছ থেকে শুনবো যে তার যে গবেষণা, সেই গবেষণা কিভাবে এই বিষয়টাকে দেখছে, এবং আমাদের কি নতুনভাবে কিভাবে ভাবাতে পারবে। আমার মনে হয় যে আজকের এই আলোচনাটা খুবই আকর্ষণীয় হবে আপনাদের সবারই কাছে। সবাইকে ধন্যবাদ। Thank you, sir, for setting the pace of this lecture. Now I would like to request our I2AC coordinator, Dr. Abu Hussain, to say a few words. সকলকে যথাযোগ্য সম্মান
স্নেহ ভালোবাসা জানাচ্ছি। আজকে যে বিষয়টা 3টে বেজে গেছে, এই সময়ে স্টুডেন্টদের ধরে রাখা খুব মুশকিল। আমার ইচ্ছে করছিল কিছু বলার, কিন্তু আমি দুটো একটা কথা বলবো আর কি, বলতে ইচ্ছা করছে, না বলেও পারছি না। সেটা হচ্ছে যে মুসলমান হিসাবে আমি যেভাবে এই বয়সে পৌঁছলাম, যেভাবে সমাজটাকে দেখলাম ছোট থেকে বড় হওয়া পর্যন্ত, খুব দ্রুত কিন্তু চেঞ্জ হয়েছে। সেটা হিন্দু মুসলমান সম্পর্কে কেউ চেঞ্জ হয়েছে বিগত কয়েক বছরের, কেউ বলেই আর কি। যখন ছোট ছিল তখন আমি সরস্বতী পুজোতে গেছি স্কুলে, কখনো গেছি কখনো যাইনি, কিন্তু নিজেকে বাইরের লোক বলে মনে হতো। যখন ইউনিভার্সিটি পড়লাম তখনও ভাবিনি আমি মুসলিম। আমার মুসলিম আইডেন্টিটিটা কখনোই মানে আমাকে বুঝতে দেয়নি। অনেক পরে কিন্তু এই জিনিসটা স্যার যেটা বললেন বাবরি মসজিদ এবং তার আগে যেসব আন্দোলন, তারপর থেকে যেন একটা ট্রিট করতে শুরু করলো, এটা তো হিন্দু মুসলিমদের মধ্যে। আর মুসলিমদের মধ্যে কি হলো, সেটা একটা পরিবর্তন। যারা মুসলিম নন তারা কিন্তু সেভাবে বুঝতে পারবেন না। আমরা যখন ছোট ছিলাম তখন যে বিয়েগুলো হতো গ্রামের মধ্যে, আর সেখানে যে সংস্কৃতিটা পালন করতে হতো সেটা কিন্তু মুসলিম ছিল না। মানে হিন্দুদের থেকেই তাদের যে সংস্কৃতি, সেখান থেকে তার যে গান বলো অনেকটাই কিন্তু সম্পৃক্ত ছিল। এখন মুসলিমদের মধ্যে একটা সেকশন আছে যারা চেষ্টা করছে যে মুসলিম একদম মুসলিমদের মতো হবে, যার ফলে স্যার যে বললেন সুফি পীরদের যে জায়গা, সে পীরদের জায়গাতে অনেক বিভিন্ন জায়গায় মেলা হতো। সেই মেলাতে যত না মুসলিম যেত তার থেকেও বেশি যেত হিন্দু, এবং তার প্রচন্ড রকম শ্রদ্ধা থাকতো। এবং সেই জায়গা থেকে হিন্দু মুসলিমের মধ্যে একটা কিন্তু মানে এক জায়গায় আসা, নিজেকে পরস্পরকে বোঝার একটা জায়গা ছিল। কিন্তু সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে কিন্তু মানে আসতে বলবো না, অনেক দ্রুত হয়ে যাচ্ছে। এই কারণে সেটা মুসলিমদের মধ্যে একটা সেকশন আছে যারা মানে আন্দোলনটা করছে আরো পিরিয়ডটা একদম আরবের মুসলিমদের মতো হতে হবে, সেই যুগে সেই ধরনের হতে হবে। এটা কিন্তু একটা হিন্দু মুসলিমের যেমন পাথর চাপড়ি, এটা কতজন জানো আমি জানি না। এখানে একটা সিন্ধুতে একটা পাথর চাপড়ি বলে একটা জায়গা আছে, সেখানে মানে পীরের একটা, সেখানে একসময় প্রচন্ড বিরত। আমার পরিচিত একজন আছে যে এখন ওখানে হোটেল করে আছে, বলছে সেটা কিন্তু এখন আগে যে জৌলুস ছিল সেটা কিন্তু করতে আছে, কারণ আগে দুর্দান্ত মুসলিমরা তখন। ম্যাডামের কাছ থেকে এই বিষয়ে আরো শুনবো, আরো তো বলার ছিল, কিন্তু সময় খুব মানে নেওয়াটা ঠিক হবে না। আমি সকলকে আরেকবার ধন্যবাদ দেবো। ম্যাডাম ম্যাডামকে আমি অসংখ্য ধন্যবাদ দেবো যে এরকম একটা বিষয়, মানে একটা সেন্সিটিভ বিষয় চয়েস করে মানে এখন এমন একটা দিন কিছু কথা বলা মানেই বিপদ, সেখানে উনি এমন একটা জিনিস চয়েস করেছেন, করে কাজ করবেন। খুব ভালো লাগলো আমার অনুভূতি শুনে। ধন্যবাদ। Thank you, sir, for sharing your personal experience. So it's my great honor and privilege to introduce Dr. Moyrakhi Das. Dr. Moyrakhi Das is an assistant professor in the Department of History at DBB College, Raniganj. She completed her undergraduate, postgraduate and MPhil degrees in history from Jadavpur University, where she also recently earned her PhD. A Charles Wallace Fellow, her doctoral research explores the intersection of middle class identity, communal politics and neighborhood relationship in Kolkata between 1947 and 1992. Her broader research interest includes communalism in modern Bengal, urban studies and contemporary Indian society. Dr. Dash has presented her work at several national as well as international academic conferences. Welcome, madam. The stage is all yours.
থ্যাংক ইউ আমাকে আজকে এখানে আসার জন্য, বলার জন্য। আমি প্রথাগতভাবে ধন্যবাদ আর দিচ্ছি না, কারণ এক তো সময় নেই, আর দ্বিতীয়ত প্রথাগত ধন্যবাদ দেওয়ার ভাষাও আমার খুব একটা নেই। আজকে যখন আমাদের এই কলেজের প্রিন্সিপাল আমাকে এই সম্বর্ধনা জ্ঞাপক উত্তরীয়তে দিচ্ছিলেন, আমি যাকে বলে গরমে মরে যাচ্ছিলাম, কারণ উনি শুধুমাত্র প্রিন্সিপাল হিসেবে এই কলেজে তো রয়েছেন বটেই, আমার যিনি সুপারভাইজার উনি তারও প্রথম দিককার ছাত্র, ফলে উনি সর্বতর্থে আমার থেকে শুধু মানে কলিগ বা প্রিন্সিপাল হিসেবে নন, আমার সিনিয়র হিসেবেও আমি তাকে সম্মান করি। ফলে এখানে অয়ন আমার জুনিয়র, ফলে ইটস লাইক অলমোস্ট কামিং টু আ সেকেন্ড হোম। নিজেদের লোকের মধ্যেই এসেছি, সুতরাং প্রথাগতভাবে ধন্যবাদ দিয়ে আমি আর সময় নষ্ট করছি না। তবে আমার ভারী ভালো লাগলো স্যার যেভাবে আমার বক্তব্যের একটা প্রেক্ষাপট তৈরি করেছে, এবং আমাদের আইডিএসি কোঅর্ডিনেটর স্যার যিনি রয়েছেন তিনিও যে একটা ব্যক্তিগত অ্যানেকডোটস দিয়ে গল্প তৈরি করলেন, তো সেটা আজকের এই আলোচনার একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড তৈরি করলো। আমি মোটামুটি ছাত্রছাত্রীর সুযোগ সুবিধার জন্য বাংলা ইংরেজি মিশিয়ে বলছি। টেকনিক্যালি আমার গবেষণাটা পুরোটাই ইংরেজিতে, ফলত হয়তো প্রচুর ইংরেজি শব্দ আসবে এবং অকারণ সেটাকে বাংলা করতে গেলে যা হয় একটা জটিলতার জন্ম নেয়। তো ফলে আমি মিশিয়ে এমন একটা ভাষায় বলবো, হয়তো সেটা কতটা শ্রুতিনন্দন আমি জানি না, কিন্তু বুঝতে সুবিধা হবে। যেহেতু পার্সোনাল অ্যানেকডোট দিয়েই আলোচনাগুলো আজকে শুরু হলো, আমিও একটা গল্পই বলি। একরাম আলী একজন জনৈক লেখক। তিনি বাবরি মসজিদ ভাঙার পরে যে দাঙ্গা কলকাতায় হয়েছিল তার একটা বিবরণ তার আত্মজীবনীর একটা অংশে তিনি লিখেছিলেন। ঠিক আত্মজীবনী বলা উচিত নয়, অনুষ্ঠুপ থেকে একটা বই বেরিয়েছিল দাঙ্গা মেমোরিয়াল, মানে দাঙ্গার স্মৃতিকথা নিয়ে, কে কীভাবে সেই দাঙ্গাটা কলকাতায় যারা ছিলেন দেখেছিলেন, কলকাতার দাঙ্গা কীরকম হয় তার বেসিসে একটা 1993 জুনে একটা ছোট বই তারা বার করে অনুষ্ঠুপ। সেখানে আমি একটি লেখা পড়ি গ্রামালির। সেখানে উনি লিখছেন, যখন 6ই ডিসেম্বর এই ঘটনাটি ঘটে, সেদিন কলকাতায় খুব একটা কিছু আঁচ পাওয়া যায়নি। 7ই ডিসেম্বর যে যার মতন অফিস গেছেন, সেখানে হঠাৎ শুনছে যে রাজাবাজার নয়, প্রথম দিকে মেটিয়াবুরুজ এবং গার্ডেন রিচ, লিচু বাগান, এইসব অঞ্চলে একটা অস্থিরতার খবর পাওয়া গেছে। এবং যা হয়, এই ধরনের অস্থিরতার খবর এলে গুজবের একটা বিশাল ভূমিকা থাকে যে কোনো রাইটে, এবং তার অফিস রাইটার্স বিল্ডিংয়ে ছিল সেই সময়। তাকে সবাই বলে যে তুমি সাবধানে বাড়ি ফিরো, কারণ তুমি থাকো হচ্ছে কুদঘাটে। কুদঘাট হচ্ছে একটি রিফিউজি অধ্যুষিত জায়গা, কলকাতার কুদঘাট, এবং তুমি একমাত্র মুসলমান হয়তো তোমাদের পাড়া, সাবধানে তুমি ফিরো, অথবা ফিরোই না, বেশ কদিন তুমি একটু অফিসে থেকে যাও। সে তো মানে একরাম আলী খুবই মানে জীবনে প্রথমেই অভিজ্ঞতা উনি পাচ্ছেন, এবং উনি ভাবছেন যে এতদিন তো আমাকে ভাবতেই হয়নি আমি কোথায় আছি। এখন অল অফ আ সাডেন আমার আইডেন্টিটি অ্যাজ এ মাইনরিটি, এটা একটি এমন কিছু ঘটলো যার কারণে অত্যন্ত প্রকট হয়ে গেল। এমনকি তাকে এটাও বলা হলো যে তুমি না তোমার বীরভূমে তোমার স্ত্রী পুত্র আছে, তাদেরকে ফোন করে জানিয়ে দাও যে তুমি সেফ আছো। তখন তার সেকেন্ড এই চিন্তা এলো, আচ্ছা আমার সেফটি একটা ইস্যু, তার মানে বাড়িতে এটার জন্য কেউ অপেক্ষা করে আছে যে আমি কলকাতায় সেফ কিনা। এই যে একটা চিন্তা তার মাথায় আসছে, তিনি অফিসে 2 দিন রয়ে গেলেন, এবং 3 নম্বর দিন তিনি শুনলেন যে মেডিয়াগুলো যে দাঙ্গা সেরে গেছে সত্যি কথা, কিন্তু নতুন সমস্যা তৈরি হয়েছে রাজাবাজারে, ট্যাংরা এই দিকটাতে, সেখানে মুসলমানরা নাকি খুব হুচুরি করেছে, এরকম কথা শোনা গেল। তখন বারবার যেটা ওনার মনে হতে লাগলো যে হিন্দু এবং মুসলমান এই যে দুটো এসেনশিয়াল আইডেন্টিটি, একটা রায়ট পরিস্থিতিতে সেটা কিভাবে প্রকট হয়ে ওঠে, এবং বাকি সমস্ত পরিচিতি আলাপ আলোচনা সেগুলো সেখানে সেকেন্ডারি হয়ে ওঠে। সুতরাং এই 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 ঘটনা থেকে, এই গল্প থেকে যদি আজকের আলোচনাটা স্টার্টিং পয়েন্ট হিসেবে আমরা নিতে পারি। এবার ব্যাপার হচ্ছে, প্রথমেই আমি যেটা বলতে পারি যে আমার যে টাইটেলটা, সেখানে কিছু শব্দ রয়েছে। একটা হচ্ছে হিন্দু মুসলমান, একটা হচ্ছে মিক্সড নেবারহুডস। এই দুটো জিনিস অসম্ভব ইম্পর্টেন্ট। যখনই আমি হিন্দু মুসলমান বলছি, অবশ্যই আমি একটা কমিউনিটি রিলেশনশিপের কথা বলছি, 2 সম্প্রদায়ের কথা বলছি। সম্প্রদায়ের সম্পর্ক হোক অথবা সাম্প্রদায়িক সম্পর্ক হোক, এই দুটোই লোকেশনাল অ্যান্ড টেম্পোরাল, অর্থাৎ সময় অনুযায়ী বদলাতে থাকে, স্থান অনুযায়ী বদলাতে থাকে। এবং সেই ক্ষেত্রে আমার আলোচনার যে স্থানটা, সেটা কলকাতার মিক্সড নেবারহুডস, অর্থাৎ
ট্রেডিশনালি যে জায়গাগুলিতে কলকাতায় হিন্দু এবং মুসলমান পাড়া পাশাপাশি রয়েছে, তার মানে পার্ক সার্কাস, তিলজলা, ট্যাংরা, তপসিয়া, মেটিয়াবুরুজ, গার্ডেন রিজ, রাজাবাজার, একটা দীর্ঘ অঞ্চল যে আমি পরে ম্যাপে দেখাবো কলকাতার পূর্ব এবং পশ্চিম প্রান্ত জুড়ে, যেখানে যে জায়গাগুলো ট্রেডিশনালি মুসলিম মেজরিটি জায়গা বলে পরিচিত, কিন্তু সেখানে কিছু কিছু হিন্দু পরিবারও বাস করে। এই অঞ্চলটাকে আমি মিক্সড নেইবারহুডস বলে অধ্যুষিত করেছি, আলোচনা করেছি। সুতরাং আমি আজকে যে ফাইন্ডিংসগুলো আলোচনা করব, যে ইনসাইটসগুলো আলোচনা করব, সে সবটাই কিন্তু এই কলকাতার এই ব্যক্তি এই পার্টিকুলার অঞ্চলের ওপর এবং যে সময়সীমার আমি কথা বলছি তার উপর। হতেই পারে এরকম জায়গা চিত্তরঞ্জনে কোথাও রয়েছে, রানীগঞ্জে কোথাও রয়েছে, লখনৌয়ে থাকতে পারে, মুম্বাইয়ে থাকতে পারে, এগুলো কিন্তু আলাদা আলাদা হয়তো ইন্টারপ্রিটেশনস হবে। ফলে আমি যা বলছি সেই ফাইন্ডিংসই একমাত্র এবং সেটা মানে দেশকাল অতিক্রম করে সেটা সত্যি তা নয়। এই হিস্টোরিক্যাল স্টাডিটার কিন্তু এই বৈশিষ্ট্য আমাদের মাথায় রেখে আমরা যা আলোচনা করছি তা করতে হবে। দ্বিতীয় একটা কথা খুব ইম্পর্টেন্ট, হিন্দু মুসলমান আমি বোঝার সুবিধার জন্য টাইটেলে লিখেছি ঠিকই, কিন্তু হিন্দু বলেও কিছু হয় না, মুসলমান বলেও কিছু হয় না, অন্তত গবেষণা। কিরকম হিন্দু, কোন মুসলমান, বাঙালি মুসলমান, অবাঙালি মুসলমান, উর্দুভাষী মুসলমান, কলকাতায় তারা রয়েছেন নাকি তারা বাইরে থেকে এসছেন, বিহার থেকে এসছেন, ইউপি থেকে এসছেন নাকি পেশোয়ার থেকে এসছেন, নাকি তারা নবাবের বংশধর। হিন্দু কারা, বাঙালি হিন্দু, অবাঙালি হিন্দু, মারওয়ারি হিন্দু, বিহারি হিন্দু, তারা কি কাজ করেন, চাকরি করেন, ব্যবসা করেন, পারিবারিক ব্যবসা করেন, ছোট ব্যবসা করেন, বড় ব্যবসা করেন, এই প্রত্যেকটি প্রশ্ন আইডেন্টিটির প্রশ্ন, এবং এই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু এই যে রিলেশনশিপ কথাটা তাকে ডিফাইন করে। সুতরাং বোঝবার সুবিধের জন্য বা আমাদের এই শিরোনামটাকে ক্যাচি রাখবার জন্য হয়তো আমরা এরকম একটা টাইটেল ইউজ করি, কিন্তু যখন আমরা গভীরে যাব তখন দেখবো কিন্তু অনেক রকমের বৈচিত্র্য এখানে রয়েছে। তাই এই বৈচিত্র্যগুলোকে মাথায় রেখে যদি আমরা আমাদের রিসার্চ কোয়েশ্চেনটাকে রিফ্রেম করি, তাহলে এটা দাঁড়ায় যে মধ্যবিত্ত হিন্দু, আমার কাজের অংশ মধ্যবিত্তদের নিয়ে, মধ্যবিত্ত হিন্দু এবং মধ্যবিত্ত মুসলমানরা কলকাতার এই মিক্সড নেইবারহুডসে কিভাবে তাদের সম্পর্ক বদলাচ্ছে অথবা একে অপরকে তারা কিভাবে নিচ্ছে, হাউ দে আর পারসিভিং দেয়ার সেলফ অ্যান্ড অলসো দ্য আদার্স। এটা হচ্ছে কেন্দ্রীয় প্রশ্ন। এখানে নেক্সট প্রশ্নটা আসছে, সেটা হচ্ছে এই নেইবারহুডসটা, যেটা আমি বললাম যারা এখানে কলকাতার সঙ্গে অবগত নন তাদের জন্য একটা ম্যাপও আছে। মোটামুটি যে যে জায়গাগুলোতে আমি ফিল্ড ওয়ার্ক করেছি তার একটা ম্যাপ কমপ্লিট আছে। ট্রেডিশনালি যেটা পশ্চিম পাড় দেখছে, খিদিরপুর, মেটিয়াবুরুজ, যেটাকে টপ অঞ্চল বলে পরিচিত কলকাতা, সেটা এই জায়গাটা, এবং পূর্ব পাড়টা হচ্ছে কিন্তু একদম পার্ক সার্কাস, ট্যাংরা, তপসিয়া, রাজাবাজার, তিলজলা, এই পোর্শনটা। মেজরলি আমার এই দুটো অঞ্চলে কাজ হয়েছে। এছাড়াও ম্যাপে দেখুন মোমিনপুর বলে একটা জায়গা লেখা আছে, আরেকটু দক্ষিণে গেলে সম্ভব এখানে আসেন, আরেকটু দক্ষিণে গেলে বজবজের কাছাকাছি কিছু জায়গা রয়েছে, ওখানেও বাঙালি মুসলমানদের বড় একটা সেটেলমেন্ট আমরা দেখতে পাই। সেখানেও কয়েকটি ইন্টারভিউ আমি নিয়েছিলাম। কাদের নিয়ে কাজ করছি এবার আমি আসি, যদি একটু ছোট করি কলকাতা স্পেসিফিক। সেখানে মধ্যবিত্ত হিন্দু বলতে আমি মূলত বাঙালি হিন্দুদের সাথে এনকাউন্টার বেশি হয়েছে এবং তারা চাকরিজীবী সম্প্রদায়। বাঙালি মুসলমান কলকাতায় সংখ্যালঘু, মুসলমানদের মধ্যেও তারা সংখ্যালঘু। ফলে মধ্যবিত্ত মুসলমান বলতে আমি যেটা পেয়েছি অধিকাংশই কিন্তু অবাঙালি, হয় হিন্দি ভাষী, কেউ কেউ উর্দু ভাষী, এবং মাইগ্রেন্ট, ইউপি বা বিহার থেকে এক প্রজন্ম আগে তারা এসেছে। এবং তাদের মধ্যে স্যালারিড প্রফেশন খুব কম, মানে আমরা যাকে বলি অফিসে গিয়ে কাজ করা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার, লয়ার, ভীষণ কম। অধিকাংশই ব্যবসা বা ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে এবং প্রিন্টিং প্রেস একটা তাদের বড় চাহিদা সত্যি। এইবারে মজা হচ্ছে যে জায়গাগুলোকে আমি নিয়েছি সেই জায়গাগুলো মুসলিম মেজরিটি জায়গা এবং হিন্দুরা সেখানে সংখ্যালঘু। পুরো দেশের ছবি যদি আমি ভাবি, সিচুয়েশনটা রিভার্স। ইনফ্যাক্ট কলকাতার ছবি ভাবি, সিচুয়েশন রিভার্স, যেখানে হিন্দুরা সংখ্যালঘু এবং মুসলমানরা সংখ্যালঘু। ফলে একটা অল্টার্ড লেন্স অফ আইডেন্টিটি এখানে তৈরি হচ্ছে। হিন্দু বলতে ওই পাড়ার বাইরে একজন হিন্দু যেভাবে নিজেকে দেখে, ওই পাড়ার মধ্যে সে কিন্তু সেভাবে দেখে না। Similarly, a Muslim man, whatever he thinks of himself inside that neighborhood, সেই নেইবারহুড থেকে বাইরে বেরোলে সে অনেক প্রশ্নের সম্মুখীন হয়।
এই যে অল্টারনেন্স অফ মেজরিটি মাইনরিটি, এটাই আইডেন্টিটি প্রশ্নকে অনেক নতুন নতুন জটিলতা সৃষ্টি করে। তার সেইটা নিয়েই আমার পরবর্তী কাজটা। এবং এই যে নেইবারহুড এখানে একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা। আমাদের মনে হতে পারে পাড়ার কি গুরুত্ব আছে, নেইবারহুড মানে সহজ কথায় পাড়া মহল্লা, এটার এমন কি ইম্পর্টেন্স। কিন্তু একটা শহরের প্রেক্ষিতে যদি আমরা ভাবি, দেশের কথা ভুলেই যাই, তাহলেও দেখবো একটা ছোট্ট পাড়া কিন্তু জাস্ট একটা অ্যানিমা শেপড ডট নয় ম্যাপে। একটা পাড়া, যে একটা শহর যেখানে অ্যানোনিমিটি বোঝায়, অ্যাপথি বোঝায়, আমরা কেউ কাউকে চিনি না, সেখানে একটা পাড়া ইজ লাইক আ কিনশিপ টাইপ, লাইক আ এক্সটেন্ডেড ফ্যামিলি। সেখানে যে মাঠ রয়েছে, যে ক্লাবস রয়েছে, সেখানে যে পুজো হয়, সেখানে যে পাড়ার মসজিদ, সেই সব কিছু আমার নিজস্ব চেনা জানার মধ্যে। এই পাড়াতে যখন হিন্দু এবং মুসলমান যারা হিস্টোরিক্যালি তাদের মধ্যে একটা সংঘর্ষের সম্পর্ক রয়েছে, যেটাকে অস্বীকার করা যায় না সাবকন্টিনেন্টের ইতিহাস দেখলে, তারা কিভাবে তাহলে তাদের হোমকে রিডিফাইন করছে। হোয়াট কাইন্ড অফ মিনিং ডু উই অ্যাটাচ টু আওয়ার হোমস when we are living together with a different community? এই হোম এক্স্যাক্টলি মানে কিন্তু প্রাইভেট নয়। আমরা জানি বাড়ি আসলে পাবলিক স্পেসেরই একটা কমপ্লিমেন্টারি পার্ট। হোম ইজ জাস্ট অ্যান এক্সটেনশন অফ দ্য আউটার ওয়ার্ল্ড। তাই বাইরের ইতিহাসে যা যা হচ্ছে, বাইরের পলিটিক্যাল চেঞ্জেস যা যা হচ্ছে, তার একটা অবশ্যম্ভাবী প্রভাব আমার পাড়াতেও পড়ছে, আমার বাড়িতেও পড়ছে। তাই আমি হয়তো হতে পারি কলকাতার কিছু পাড়া নিয়ে কাজ করছি, কিন্তু বড় বড় যে ইতিহাসের ঘটনাগুলো, তারা কিন্তু এই পাড়াকে যথেষ্টভাবে পাড়ার পলিটিক্সকে ইম্প্যাক্ট করছে। এবং ঠিক তেমনিভাবে পাড়ার মানুষগুলো প্রত্যেকে একটি পলিটিক্যাল বিং, তারা তাদের মতো করে তাদের নিজেদেরকে এবং অপরকে সেই বৃহৎ ন্যারেটিভে রাখছে এবং নতুনভাবে প্রত্যেকটি প্রসেসকে রিডিফাইন করছে। So it's all about how people give meanings to their home and to their world. এখানে আমরা দেখবো যে নেবারহুডগুলোকে আমরা নিয়েছি, যেহেতু তারা সহজ কথায় মুসলমান অধ্যুষিত জায়গা, তাদের সহজভাবে তাদেরকে কিভাবে দাগিয়ে দেওয়া হয়, কলকাতায় তারা মিনি পাকিস্তান এই জোন হিসেবে পরিচিত। এবার যেহেতু মিনি পাকিস্তান, তার সঙ্গে অ্যাডেড কিছু অ্যাডজেক্টিভ চলে আসে, যে সেগুলি অত্যন্ত ঘিঞ্জি, সেগুলি নোংরা, সেখানে ঠিকভাবে থাকা যায় না, এবং সেগুলোতে ক্রাইম প্রচন্ড বেশি, এবং পুলিশও সেখানে খুব একটা কাজ করে। এই বিভিন্ন অ্যাডজেক্টিভস নিয়ে সেই পাড়াগুলি বেঁচে থাকে, এবং সেই পাড়ার বিভিন্ন মানুষ সময় বিশেষে এই অ্যাডজেক্টিভসগুলোকে নতুন নতুন মাত্রা করে। এবং এটার সঙ্গে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে, যখনই আমি এই মধ্যবিত্ত হিন্দু বাঙালিকে জিজ্ঞেস করি যে মুসলমান বলতে তুমি কি বুঝো, এবং এটা খুব স্বাভাবিক, ন্যাচারালি তাদের কাছে যে উত্তররা আসে বা তারা যে ইমেজটাকে মনে করেন মুসলমান বলতে, সেটা হয় তাদের কাছে যে ফলওয়ালা রয়েছেন, কষাই পল্লীতে যে মানুষটি মাংস কাটেন বা দর্জির কাজ করেন, অর্থাৎ ইমিডিয়েট মুসলিম মিডল ক্লাস যেহেতু সংখ্যায় খুব কম। তো আমার চোখে আমি মুসলমান বলতে কি বুঝি, আমার হয়তো চট করে পাড়ায় যিনি মাংসের দোকান দিয়েছেন তার মুখটাই মনে করে, বা যিনি ফলওয়ালা তার মুখ মনে করে। ফলে যখন আমি সেটা ভাবি, তখন সেই মুসলমানরা কোথায় থাকছে, এই অঞ্চলগুলোতে থাকছে। এবং আমরা এটাও জানি যে কোনো সোশ্যোলজিক্যাল সার্ভেতে এটা উঠে এসেছে যে মুসলমানদের হিন্দু পাড়ায় বাড়ি ভাড়া পাওয়া বা বাড়ি কেনা একটা দুষ্কর ব্যাপার, সেটা কখনোই সম্ভব হয় না। ফলত যারা মিডল ক্লাসেস বা আপার ক্লাসেস মুসলিমস, তারাও এই পাড়াগুলিতেই থাকে। ফলত যখন আমি হিন্দু হিসেবে কোনো মুসলমান পাড়ার কথা ভাবি, আমার চোখে কিন্তু পাক সার্কাসের কিছু পাড়া বা বেটিয়াগঞ্জের কিছু পাড়া ভেসে ওঠে, যেগুলো অত্যন্ত কনজেস্টেড এবং নোংরা, যেখানে লোয়ার ক্লাসেস মুসলিম এবং আপার ক্লাসেস মুসলিম স্পেসের অভাবে দাদাদাদি করে থাকে। ফলে কমিউনাল আইডেন্টিটিস ভীষণভাবে স্পেশাল পলিটিক্সের উপর নির্ভরশীল। হিন্দু মুসলিম রিলেশনশিপ আমি যখন আলোচনা করব, স্রেফ আমি কিন্তু জাস্ট দাঙ্গার ইতিহাস বলে আলোচনা করতে পারি না, বা কোন সরকার কি নীতি নিলেন এই নিয়ে আলোচনা করতে পারি না। যে কোনো জায়গায় সাম্প্রদায়িক সম্পর্ক, ওই যে শুরুতেই বললাম লোকেশনাল, এই জন্য আমি বারবার করে দ্য জিওগ্রাফি অফ কমিউনাল রিলেশনশিপ, সেটা ইন্ট্রিনসিকলি ইম্পর্টেন্ট ফর এনি সর্ট অফ স্টাডি। এইটা আমাদের মাথায় রেখে পরে স্টেপগুলোতে এগোতে হবে। এই যে আমি বললাম যে এই যে অঞ্চলগুলো, সেগুলোকে আমরা লুই ওয়াকারের ভাষায় বলা যেতে পারে নেগেটিভ স্পেস। কারণ এখান থেকে আমি শুরু ভাবছি যে কোনো ক্রাইমের জন্ম হয় বা একটা ফরএভার আদারাইজেশন অফ দ্য সিটিজ মেজরিটি পপুলেশন, সেটা শুরু হয়।
ফলে যেটা হচ্ছে, যখনই আমি বলছি এটা মিনি পাকিস্তান, আমার এই নেবারহুড জাস্ট একটা নেবারহুড রয়েছে না, আমি কিছু এথনো ন্যাশনাল সিম্বলস তার উপর আরোপ করছি। এই বিভাজন শুধু জিওগ্রাফিক বিভাজন নয়, কিছু জাতিগত বিভাজনের সূচনা দাঁড়াচ্ছে। ফলে ঠিক যেভাবে একটা নেশনকে আমরা ইম্যাজিন করি, আমাদের দেশের মধ্যে কেউ আমাদের আপন হয়, কেউ পর হয়, ঠিক তেমনি এই পাড়াগুলিতেও এই আস অ্যান্ড ইয়োর আদার্স, উই অ্যান্ড দেম, এই ডিভিশনটা ন্যাশনাল সিম্বলসের মতো রিলিভড হয়, রিএনঅ্যাক্টেড হয়। এই যে নেবারহুডের যে কথাটা বললাম, যে এটা ইম্পর্টেন্ট কেন, কারণ এটা আমাদের এক ধরনের ইন্টিমেসি মতো কাজ করে। পাড়া সবাই আমি চিনি, বাট এটা মনে করার কোনো কারণ নেই যে কলকাতার পাড়াগুলো বরাবরই এরকম, বা কলকাতার পাড়ায় সবাই সবাইকে চিনি। একটা শহর তৈরি হয়েছিল বটে অনেকদিন ধরেই, কিন্তু শহরের ইতিহাস ঘাঁটলেই দেখা যাবে প্রথমে যে সাহেবরা এসেছিলেন তারা রেসের ভিত্তিতে পাড়া ভাগ করেছিলেন, এবং তারপরেও আমরা দেখেছি যতবার বিভিন্ন আরবানাইজেশন স্কিমের মাধ্যমে কলকাতাকে রিইনভেন্ট করা হয়েছে, প্রত্যেকবারই নিম্নতলার কিছু মানুষ তাদেরকে সরে যেতে হয়েছে উচ্চবিত্তকে বা হায়ার কাস্টকে জায়গা দেওয়ার জন্য। সো a city is always hierarchically marked এখানে। এবং এই যে ডিভিশনটা 20 শতকের শুরুতে মোটামুটি দক্ষিণ কলকাতায় মধ্যবিত্ত বাঙালি হিন্দুর একটা আমরা যে আজকে যদি আমরা দেশপ্রিয় বাগ যাই, ভবানীপুর যাই, সুন্দর সুন্দর বড় বড় বাড়ি দেখতে পাই, সেটা জন্ম হয়েছে। এবং বড়লোক, ছোটলোক, গরিব, নিম্নবিত্ত, এই ডিভিশনে কিন্তু একটা শহরের ইতিহাস সবসময় ভাগ করা যায়। ফলত পার্টিশনের পরে যখন একের পর এক আমি দাঙ্গা দেখবো পোস্ট কলোনিয়াল ইন্ডিয়ার প্রেক্ষিতে, তখন মুসলিম নেবারহুডসগুলো আরও সংকুচিত হয়ে আসে। বিভিন্ন জায়গায় রায়টে মার খেতে খেতে তারা পার্ক সার্কাস হোক বা গার্ডেন ব্রিজ হোক, এই জায়গায় ছোটো ছোটো ঘেঁটো হিসেবে তারা চলে আসে। জয়া চ্যাটার্জি, অনিশা সেনগুপ্ত, এরকম কিছু কিছু কাজ রয়েছে যারা এই যে পারসিস্টেন্ট মুসলিম মার্জিনালাইজেশন ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্স বেঙ্গল, অল্প করে তারা এটা দেখিয়েছে। তাদের ওয়াক অফ ল্যান্ড কমে আসে ইত্যাদি, সেই ইতিহাসটা অলরেডি ডকুমেন্টেড আছে, কম হলেও সেটার মধ্যে আমি যাচ্ছি না। আমি শুধু এবার এটার সাথে এটাও ইম্পর্টেন্ট, কলকাতার এই কথা এগুলিকে আমি যতই মুসলমান ঘেঁটো বা হ্যানাদানা বলি না কেন, মুম্বাইয়ে বা আহমেদাবাদে যেভাবে স্রেফ দাঙ্গার জন্য নতুন মুসলমান কলোনি তৈরি হয়েছে, সেরকম কিন্তু কলকাতাতে হয়নি। এই কলোনিগুলো একই সাথে কিছুটা অর্গ্যানিক্যালি তৈরি হয়েছে। তাই আহমেদাবাদে জুহুপুরা বা মুম্বাইয়ের বামরা বা দিল্লির কিছু কিছু জায়গা যেগুলো ভয়ঙ্কর কমিউনাল রাইটের জন্য স্রেফ মুসলমানরা গিয়ে জন্ম ওখানটায় এসেছে, এবং একটা আম্বিলিক্যাল কর্ড অফ মেমোরিজ বলা হয় যার সাথে ওই শহরের একটা সম্পর্ক রয়েছে, সেভাবে কিন্তু কলকাতা পার্ক সার্কাসকে বা মেটারুজকে দেখতে হবে না। তো রায়টের জন্য গেটোয়াইজেশন হয়েছে যেমন সত্যি কথা, কেবল তার জন্যই হয়েছে বা তার জন্যই এরকম তা না। কারণ যেটা বললাম, কলকাতার ইতিহাসকে সাহেবরা দেখে বলেছেন একটা টস্ট স্যালাডের মতো। মানে আমরা যখন বাঙালিরা খুব ঘন্ট রাখি না, সব মিলিয়ে আলাদা করে সবজি চেনা যায় না, কলকাতা সেরকম নয়। এখানে পার্সিয়ানরা রয়েছে, এখানে আর্মেনিয়ানরা রয়েছে, এখানে খ্রিস্টান রয়েছে, এখানে মুসলমানরা রয়েছে, সবাই রয়েছে, যে খাবারটা টস করে নিলে যেরকম হবে সবার আলাদা আলাদা অস্তিত্ব বজায় রেখে রয়েছে। মানে বিভিন্ন পকেটস অফ কোএক্সিস্টেন্স এটাকে বলা যেতে পারে। তবে হ্যাঁ, পোস্ট পার্টিশনের পরে কলুতরা, সুকিয়া স্ট্রিট, মানিকতলা, বিভিন্ন সেন্সাস অফিসারের রিপোর্টে আমরা দেখতে পাই যত সংখ্যক মুসলমান এসব জায়গাতে ছিলেন, বহুভাবে তা ডিক্লাইন হয়েছে। এবং 1951 সালের সেন্সাসে একটা বৃহৎ জনসংখ্যা কিন্তু মুসলমান জনসংখ্যা এই জায়গাগুলো ছেড়ে চলে গেছে, তার একটা প্রমাণ পাওয়া যায়। আর দাঙ্গা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যদিও আমি যেটা আলোচনা করছি বারবার সেটা কিন্তু দাঙ্গার ইতিহাস নয়, আমি বলছি রোজকার গল্প। রোজ আমি যাকে দেখছি তাকে আমি কি ভাবছি, সেই গল্পই আমার মূল জায়গা। কিন্তু দাঙ্গার সঙ্গেও পাড়ার একটা বড় সম্পর্ক রয়েছে। আমরা যদি 1946-এর হিস্ট্রি পড়ি, নারিয়াকি নাকাজাত পড়ি, সেখানে আমরা দেখবো যে প্রচুর মানে বাংলা গল্পেও পাবো হিন্দু মুসলমান পাশাপাশি রয়েছে, কিন্তু যখনই একটা দাঙ্গা হচ্ছে তখন আমি দেখবো কিছু গল্প এরকম রয়েছে ভীষণ ইউটোপিক, যে মুসলমান বাড়িতে আমি সমস্ত বিপদেও হিন্দুরা আশ্রয় দিচ্ছে বা ভাইস ভার্সা। আবার এরকমও রয়েছে একটা পাড়া শেষ অবধি পর্যবসিত হয়েছে হিন্দু পাড়া বা মুসলমান পাড়ার মধ্যে। ফলে নেইবারহুড সলিডারিটি যেমন ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, তেমনি নেইবারহুড সলিডারিটিরও কিন্তু অনেক লিমিটেশন রয়েছে। এবং এক একটা কমিউনাল ইনসিডেন্ট সেটা বুঝিয়ে দেয় যে পাড়ার এই টাইজটা, পাড়ার এই বন্ধনটা কতটা শেকি হতে পারে কখনো কখনো। কেন এটা শেকি হয়? এই যে দীর্ঘদিন
বা দীর্ঘদিনের তারা পড়শি, সেই 1300 সাল থেকে 13th সেঞ্চুরি থেকে এই মিশনটা শুরু হয়েছে, তাহলেও কেন এত সহজে পাড়া সলিডারিটিটা ভেঙে যায়? এই রাইটসগুলো হয়ে যাওয়ার কারণ কি? চট করে কোথায় সেন্ট্রাল গভর্নমেন্ট কি স্টেট গভর্নমেন্টে কি ক্ষমতায় এসছে, কোথায় করে কোন মসজিদ ভেঙেছে, তার বেসিসে কি করে এত সহজে এত পুরোনো সম্পর্কগুলোতে টান পড়ে? সেইটা তখনই বোঝা যাবে যদি আমি রোজগারের ইতিহাসটা দেখি। দ্য হিস্ট্রি অফ এভরিডে, দ্য হিস্ট্রি অফ মানডে, দ্যাট ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট। মেটা ন্যারেটিভ এবং মাইক্রো ন্যারেটিভের মধ্যে সেই যে আদান প্রদানের সম্পর্ক, সেটাই এবার নেক্সট পার্ট। আমি যে জায়গাগুলো বেছেছিলাম তার কিছু ছবি দেখায়। এটা যারা কলকাতা চেনে হয়তো চিনতে পারবে, পার্ক সার্কাস 7 পয়েন্ট। অত্যন্ত ব্যস্ত একটা জায়গা, পশ লোকালিটি বলা চলে, প্রচুর বড় বড় রেস্টুরেন্ট, শপিং মল, অতি প্রিয় আরসালান, রয়্যাল আমাদের সেখানে রয়েছে। এটা তার একটা ব্যস্ত সন্ধ্যার একটা ঝলক। 7 পয়েন্ট ক্রসিং থেকে এটা মূল রাস্তায়, এখানে বড় বড় শোরুম, যেরকম হয় কলকাতার রাস্তা, ওপরে খুব ইম্পর্টেন্ট একটা ফ্লাইওভার, এজিসি বোস রোড, গাড়ি ঘোড়া যাচ্ছে। এইবার জাস্ট আমি বড় রাস্তা থেকে ভেতর রাস্তায় ঢুকছি। বাদিকটা তথাকথিত একটি হিন্দু পাড়া, এবং সেখানে আমি দেখছি মোটামুটি পরিচ্ছন্নভাবে গাড়ি রাখা আছে, পরিষ্কার, এবং বাদিকটি তথাকথিত একটি নিম্নবিত্ত মুসলমান পাড়া, এবং সেখানে আমি চোখের সামনে দেখছি স্নানাগার রয়েছে, বিভিন্ন রকমের দোকানপাট, এবং স্পষ্টতই অপরিচ্ছন্ন। এই যে চোখের সামনে আমি এই যে ব্রেজেন্ট ডিভিশন দেখছি, এটার রোজগারের জীবনযাপনে সেখানে যে মানুষজন থাকেন তারা কিভাবে দেখেন, বাকি শহরের মানুষই বা সেটাকে কিভাবে দেখেন, এটাই আমার গবেষণার মূল কাজটা ছিল। এবারে আমি তো একজন আউটসাইডার, মানে কলকাতায় থাকি ঠিকই, তো আমি যখন এই অঞ্চলগুলোতে গেছি মুসলমান বাড়িতে প্রশ্ন করতে, তাদের কাছে আমি খুব ওয়েলকাম একজন মানুষ। তার কারণ আই ওয়াজ দেয়ার টু লিসেন দেয়ার পার্ট অফ দ্য স্টোরি। তারা কিভাবে এই শহরে বেঁচে আছে, তারা কিভাবে এই স্টিরিওটাইপগুলোকে ফাইট করছে। কিন্তু আমি যে হিন্দু বাড়িগুলোতে গিয়েছিলাম তাদের কথা শুনতে, সেখানে আমি দু রকমের রিয়াকশন পেয়েছি। একটা তো হচ্ছে, আপনি আমার কথা কি করে বুঝবেন? আপনি তো পার্সার কাছে থাকেননি কখনো, আপনি তো গার্ডেন ব্রিজে থাকেননি, আপনারা জানেন না আমরা কিভাবে থাকি। আপনি সাউথ কলকাতায় একটা লোক, মানে পশ লোকালিটিতে বড় হয়েছেন, আপনারা এই সমস্যাগুলো ফিল করেননি। এটি একটি। অথবা আচ্ছা আপনি একজন, আমি কি হিন্দু, মানে বললাম ঠিক প্র্যাকটিসে হিন্দু না হলেও পৈতৃক সূত্রে হিন্দু তো বটে। তো সেক্ষেত্রে তাহলে আপনারা বুঝবেন যে আমরা কিছু সমস্যায় আছি আর কি। তো এই দুটো রিয়াকশনই খুব খানিকটা চমকপ্রদ। আমি বরং ভেবেছিলাম যে মুসলমান বাড়িগুলিতে আমি কীভাবে কথা বলবো, আমি তো ইনসাইডার নই, তারা তাদের সুবিধা অসুবিধাগুলো জানাবেন কিনা। বরং হিন্দু বাড়িগুলোতে আমি খানিকটা বেশি রেজিস্ট্যান্স পেয়েছি উত্তর দেওয়াতে, এবং আনফর্চুনেটলি কিছু ক্ষেত্রে প্রশ্নগুলোকে টুইস্ট করে আমাকে তাদের উত্তর বার করতে হয়েছে যে তারা কিভাবে রয়েছে। ছবিগুলো দেখি তারপর বলতে শুনি। এগুলো পার্ক সার্কাসের দিনে রাতের বিভিন্ন অঞ্চলের ছবি। কোহিনুর মিটসব খুব জনপ্রিয় একটা জায়গা, নিচে একটা মেটিয়ারপুরের ডক। যারা এখানে কলকাতা কম চেনেন অপেক্ষাকৃত তাদের জন্যই মূলত এটা। এটা আরেকটা আমার ফিল্ড সার্ভে জায়গা ছিল নাকোদা মসজিদের কাছে, একদম যাকে বলে জাকারিয়া স্ট্রিট। নাকোদা মসজিদ অসম্ভব সুন্দর একটা জায়গা। জাকারিয়া স্ট্রিটকে আমরা আনফর্চুনেটলি ফেসবুকে দৌলতে চিনি, রমজান মাসে দারুণ খাবার টাবার পাওয়া যায়, কিন্তু সারা বছরই পাওয়া যায় ওখানে। আর ওই উচ্ছৃঙ্খল ভিড়টা হয় না, তো অন্য সময় অবশ্যই গিয়ে নানা রকম খাবার দাবার দেখা যেতে পারে। এটা একটা এরিয়াল ভিউ জাকারিয়া স্ট্রিটে। অসম্ভব ব্যস্ত কলকাতার একটা স্নিপেট দেখা যাচ্ছে, এবং সেটা মানে মানে কলকাতার হার্ট বলা যেতে পারে এই অংশটাতে। প্রচুর ব্যবসায়ী, বিশাল বড় বড় দোকান, এবং কত বৈচিত্র্য, আতরের দোকান থেকে শুরু করে জুতোর দোকান, প্রচুর পাঞ্জাবি পাওয়া যায়, এবং অজস্র ইয়াং কাপলকে দেখা যায় বিয়ের আগে এখানে শপিং করতে, যারা সস্তায় বেশ পাঞ্জাবি লেহেঙ্গা এসব কেনে। এবং কলকাতার চিতপুরের রয়্যাল যেটা, সেখানে বিরিয়ানি টিরিয়ানি খেয়ে কাশ্মীরের কুলফি খেয়ে বাড়ি আসেন। এই ডান দিকের ছবিটা মেটিয়াবুরুজে রিমানওয়ালা শিয়া
এতটুকুই আসি, তারপরে আমি বলছি। আমরা এতক্ষণ যে ছবি দেখলাম, এই যে জায়গাগুলোতে আমরা যেটা দেখেছি, ব্যস্ত জায়গা, বিশেষ করে জাকারিয়া, পার্ক সার্কাস মোড়, এছাড়াও আরেকটা আমার জায়গা ছিল আলিমুদ্দিন লেনের দিকে, যেখানে অবাঙালি মুসলমান এবং অবাঙালি হিন্দু প্রচুর রয়েছে, যদিও ভীষণ কসমোপলিটন জায়গা, একদিকে খ্রিস্টান রয়েছে, একদিকে হিন্দুরা থাকে, একদিকে মুসলমানরা থাকে। কিন্তু খুব ইন্টারেস্টিংলি, এটা আরেকজনও গবেষক নিয়ে কাজ করেছিলেন, বলেছিলেন উইকডে এবং উইকডে দিনের বেলা এবং যখন সন্ধে নামে আশ্চর্যজনকভাবে জায়গাগুলো পরিবর্তন হয়ে যায়। যখন দিনের বেলা, তখন আলাদা করে বোঝা যায় না এটা পার্ক সার্কাস নাকি আমি যে রয়েছি, কারণ সবাই স্কুলে যাচ্ছে, অফিসে যাচ্ছে। যখন সন্ধে নামে, তখন কিন্তু যেহেতু মুসলমান পাড়াতে যারা আমার ইন্টারভিউ যাদের কাছে নিয়েছি তারাও এটা বলেছে, মুসলমান পাড়ায় অনেক রাত অবধি একটা ভাইব্রেন্ট লাইফ চলে। সন্ধ্যেবেলা তারা এসে আড্ডা মারছে, বাইক লাগিয়ে গল্প করছেন, কিংবা প্রেয়ার সেরে ফিরছেন। অনেকক্ষণ অবধি খাবার দোকানগুলোতে ভিড় থাকে, চায়ের দোকানে ভিড় থাকে। আনলাইক হিন্দু পাড়া, যেখানে হিন্দু বাঙালি পাড়া, যেখানে বিকেল হতেই বা সন্ধ্যে হতেই ছেলেমেয়েদের ঘরে পাঠিয়ে পড়াশোনা করা, বা ঘর হতে হয়তো একটা সারে গামার আওয়াজ এলো, একদম ক্যারেক্টারিস্টিক্যালি ডিফারেন্স রয়েছে এই পাড়াগুলোতে। ফলে সন্ধে হলে যেটা হয়, কমিউনিটি ক্যারেক্টার অফ এ নেইবারহুড সেটা প্রকাশ হয়ে যায় এই জায়গাগুলোতে। সেখানে আমরা মহিলাদেরও যদি দেখি, এখন প্রচুর বোরখার প্রবর্তন বেড়েছে। যারা আমার ইন্টারভিউটার ছিলেন তারা বলেছে 10-15 বছর আগে তারা এরকম দেখেননি। তো যাই হোক, মানে বাইরে থেকে বোঝা যাবে মুসলমান পাড়া একদম, সেই ব্যাপারটা এই জায়গাগুলোতে পরিষ্কার দেখা যায়। কিন্তু এই অঞ্চলের যারা মুসলিম ফ্যামিলি যাদেরকে আমি ইন্টারভিউ করেছি, তারা কেন ওখানে রয়েছে? তারা অনেকেই, এবং আমি আবারও বলছি, আমি মধ্যবিত্ত পরিবারগুলিকে ইন্টারভিউ করেছি। কেন অন্য পরিবারগুলিতে করিনি সেই কারণ অন্য, সেটা এখন বলার সময়। সেক্ষেত্রে তারা বলেছে যে তারা জানেন যে তাদের পাড়ায় পরিচ্ছন্নতার একটা সমস্যা রয়েছে, সরকারও রেগুলার এসে পরিষ্কার করে না, এবং যেহেতু নিম্নবিত্ত এবং কম শিক্ষিত মানুষের বাস আসে, তাদেরও পরিচ্ছন্নতা বোধ একেবারেই নেই। তারা জানেন যে ছোট্ট ছোট্ট ঘরে অনেকে মিলে থাকতে হয়, যেহেতু বেটার জায়গায় বাড়ি ভাড়া বা বাড়ি কেনার সুবিধা তাদের নেই। তা সত্ত্বেও তারা বিভিন্ন চেষ্টা করেও হয় তারা শহরের ওই অঞ্চলের বাইরে যেতে পারেননি বা যেতে চান না। কেন? তার একটা বড় কারণ হচ্ছে সিকিউরিটি। এবং সেক্ষেত্রেও, যেহেতু আমি আবারও বলছি, এক্ষেত্রে ক্লাস ফ্যাক্টরটা খুব ইম্পর্টেন্ট। তারা সবাই শিক্ষিত মুসলমান, তারা কিন্তু গুজরাট রাইটের এহসান জাফরির কথা জানেন। তারা জানেন যে একটি মুসলমান মহল্লাতে থাকা সত্ত্বেও তাকে কিন্তু একজন এমপি হওয়া সত্ত্বেও তাকে মেরে ফেলা হয়েছিল দাঙ্গায়। সেখানে সততই যদি দাঙ্গা বাঁধে, সিকিউরিটি অফ নাম্বারস কোথাও একটা ভেঙে যেতে পারে। তাও মূলত ডিউ টু ল্যাক অফ অপশনস তারা এই অঞ্চলগুলো ছেড়ে যেতে চান না। এমনকি কেউ কেউ যেতে চাইলেও, ফর এক্সাম্পল আরেকজন ছিলেন, তিনি বিদেশে দীর্ঘকালীন থেকেছেন, তিনি একটি তথ্য প্রযুক্তি কোম্পানিতে চাকরি করেন। তিনি তার তপসিয়ায় বড় হয়েছে, বলছে তপসিয়ার বাড়িটি আমার ভারী প্রিয়, কিন্তু আই হ্যাভ আউটগ্রোন দ্যাট এনভায়রনমেন্ট। তপসিয়াতে গিয়ে আমাকে এখন আশেপাশে যে মানুষজনের সাথে কথা বলতে হয়, আমি তো নিজেকে গ্রুপ করেছি জীবনে, আমি তো অনেকটা, আমি সাউথ পয়েন্টে পড়েছি, আমি বিদেশে থেকেছি, আমি এরকম একটা আইটি সফটওয়্যারে কাজ করি, আমি আর তপসিয়ায় থাকতে ভালোবাসি না। কিন্তু গড়িয়াহাটের একটি বাড়ি কিনতে আমাকে যে পরিমাণ সংগ্রাম করতে হয়েছে, সেটা সবার পক্ষে করা সম্ভব হয় না। আবার একই সাথে ওখানে থাকা একটি মেয়ে এসে বলেছে যে এই মহল্লায় থাকলে আমাকে একটা হেডস্কার্ফ পরে থাকতে হয়, কিন্তু যখন আমি চাকরি করতে যাই সেখানে আমার হেডস্কার্ফটা খুলে রাখতে হয়। তো সেখানে আমি নানান রকম স্টিরিওটিপিক্যাল বক্তব্যের সম্মুখীন হই। আর সেখানে আরও কিছু, বিশেষ করে সন্তোষপুর বজবজের দিকে বলেছিলেন যে বোরখা তো মেয়েরা পরে অন্য কারণে, মুসলমানরাই বলেছেন আমার, ওই যে বোরখা পরে কলেজ যাওয়ার নাম করে ফুচকা খাওয়া যাচ্ছে, সিনেমা দেখা যাচ্ছে। সো ইটস অ্যান এনাবলার, এটা কিন্তু আমাকে বাধা দিচ্ছে না। আমি একটি গার্লস কলেজে একসময় যখন চাকরি পাইনি পাকাপাকি, তখন প্রায় পড়াতাম, গেস্ট টিচার ছিলাম, তখনও সেখানে আমি ইয়াং মেয়েদের দেখতাম বোরখা পরে এসছে এবং অসম্ভব সেজে এসছে কলেজে। আমি মানে তখন আমার বয়স খুব কম ছিল, আমি সোজাসুজি জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা তোমরা যে এত লিপস্টিক কাজল পরে এসছো কিন্তু সর্বস্ব ঢেকে এসছো কেন, মানে তুমি কি করবে তাহলে এত সেজে? তখন সে বলে আমার নিজের ভালো লাগে সাজতে, তাই আমি সেজেছি। ফলে আমাকে কেউ, হ্যাঁ আমার দাদা বলে বোরখা পরে এসো, কিন্তু ঠিক আছে না পড়লেও কিছু নয়, কিন্তু আমার ভালো লাগে, চলে এলাম, আমি ভাবিনি। তো এরকম অজস্র ছোটখাটো ইন্টারাকশন আমাদের বর্ষিকে চেনার বা তার লিমিটেশনসকে বোঝায়।
যেটা এই কাজের একটা অংশ হিসেবে উঠে এসেছে। এবার এই সেম প্রশ্নগুলো যদি আমি হিন্দু নেবার্সদের করি, তারা কিভাবে দেখে, তাদের কিছু প্যাটার্ন অফ আনসার্স রয়েছে জেনারেলি। এবং এটা আমি বলবো, আমার যদি যেহেতু এটা কোয়ালিটেটিভ স্টাডি, তাই আমি পার্সেন্টেজ এরকমভাবে করিনি কাজের, কিন্তু তাও যদি বলি অন্তত 90% মানুষ আমাকে এভাবে উত্তর দিয়েছে। 10% মানুষ যারা অন্যভাবে একটু টলারেন্ট আনসার দিয়েছেন, তারা প্রত্যেকে কখনো কখনো বাম রাজনীতি করেছেন বা বাড়িতে বাম রাজনীতির সঙ্গে যুক্ত। ফলে তাদের উত্তরের মধ্যে কিছুটা সহনশীল বা টলারেন্ট ভাবমূর্তি ছিল, যদিও স্ক্র্যাচিং দেন, মানে যদি আমি তাকে বারবার প্রশ্ন করি, সেক্ষেত্রে সেই টলারেন্স যে বহুলাংশেই বাইরের টলারেন্স, সেটা প্রকাশ পেয়েছিল এবং কোথাও তারা স্বীকার করেছিলেন। এবং আমিও আমার গবেষণায় বিভিন্নভাবে দেখিয়েছি যে দীর্ঘ 34 বছর লেফট রেজিম বেঙ্গলে থাকলেও কমিউনালিজম অ্যাজ অ্যান আইডিওলজি তাকে ডিরেক্টলি প্রশ্ন করা হয়নি। ধরেই নেওয়া হয়েছিল লেফটিস্ট রেজিমে কমিউনিটি প্রশ্নটা সেকেন্ডারি হয়ে যাবে, কিন্তু প্রেজেন্ট পলিটিক্যাল সিনারিওতে কমিউনিটি প্রশ্নটা নতুন রূপে রাজনীতিতে করে এসেছিল 80 সালের পর থেকে। এবং ফলে তাকে প্রশ্ন করার জন্য, তাকে আটকানোর জন্য নিউয়ার আইডিওলজিক্যাল প্যাটার্নসের প্রয়োজন ছিল, যেটা আমাদের লেফট ফ্রন্ট এখানে দেয়নি। এবং বিভিন্ন তাত্ত্বিক আলোচনা এখানে হয়েছে, আমাদের একাডেমিক লিটারেচার রয়েছে যারা লেফট রেজিমের এই সমস্যার দিকগুলোকে তুলে ধরেছে। সেটাও আমি যখন ডিরেক্টলি বিভিন্ন প্রতিবেশীদের সঙ্গে কথা বলেছি, হিন্দু প্রতিবেশীদের সাথে, তারাও কিন্তু খুব গভীর হিন্দু মুসলিম সমস্যা নিয়ে ভাবেনি, ও তো চলে যাবে, ও তো মিটে যাবে, এরকম একটা ব্যাপার ছিল। ফলে এই যে অনাগ্রহ কমিউনিটিকে কোয়েশ্চেন করা, সেটাও একটা বড় ফ্যাক্টর বর্তমান কারণে এই রাইটসগুলোকে এতটা ম্যাগনিফাই করে দেখানো বা এই রাইটসগুলোর এতটা ইম্প্যাক্ট রাখা। হিন্দু বাড়িগুলো যেটা বললাম, ওই এক্সেপশনটাকে যদি বাদ দিই, 90% ক্ষেত্রে আমরা যদি দীপেশ চক্রবর্তী পড়ে বা হ্যাবিটেশনস অফ মডার্নিটি লেখাগুলো পড়ি বা পার্টিশনের সময় লেখাগুলোতে যদি ফিরে যাই, সেখানে দেখবো দ্য আইডিয়া অফ হিন্দু হোম ইজ ভেরি সিক্রেট জেনারেলি। মানে আমি একটা টিপিক্যাল হিন্দু মধ্যবিত্ত বাঙালি ঘর বলতে যা বোঝায়, তার মধ্যে পলিউশন, পিওরিটি, সুচিতা, এই চিন্তাধারা থাকে। পূর্ব পাকিস্তান থেকে হিন্দু বিতাড়নের নানান কারণ রয়েছে, ডিরেক্ট রাইটও একটা বড় কারণ আর্কাইভাল গবেষণায় দেখা গেছে। তার সঙ্গেও একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর ছিল যে চারপাশে মুসলমানদের যে প্রাধান্য, এবং সেটা শুধুমাত্র সংখ্যায় নয়, সংস্কৃতিতে প্রাধান্য, সেই জায়গাটা হিন্দু বাঙালি ছেড়ে চলে আসার একটা বড় দিক। এবং সেটা এই মিক্স নেবারহুডসে যারা কতিপয় হিন্দু বাড়ি রয়েছে, তাদের জন্য সমানে ইম্পর্টেন্ট। আশেপাশে একটা মসজিদ রয়েছে, মাজার রয়েছে, সেখানে যে আজান হচ্ছে, সেটা আমার আইডিয়া অফ সিক্রেটকে বাধা দেয়। আমি বেরোলেই যে ঈদের সময় দেখি এত মানুষ তাদের জামা কাপড় পরে রাস্তায় নামছে, ঘুরছে, এটা আমার আইডিয়া অফ মেজরিটি কমিউনিটিকে ইনফ্রিঞ্জ করে। এই অঞ্চলে তো আমি মেজরিটি নই, এবং এই অঞ্চলে আমার যে মাইনরিটি আইডিয়া, সেটা বারবার প্রতিষ্ঠিত হয়ে যায়। আমি বহু লোককে বলতে শুনেছি, এই যে বাসে করে যাই, পাশে একজন মুসলমান মহিলা বসে আছে ঝোল্লা ঝোল্লা জামা পরে, আমার কেমন একটা লাগে। তাদের জামা কাপড়, তাদের গায়ের রং, গন্ধ, বর্ণ, রূপ, রস, সবকিছু মিলে একটা কমপ্লিট অ্যানালাইজেশন, একটা ন্যারেটিভ। দীর্ঘদিন প্রতিবেশী হওয়া সত্ত্বেও, আমি কিন্তু এখানে প্রতিবেশী বলতে কোনো আলংকারিক অর্থে প্রতিবেশী বলছি না যে হ্যাঁ লক্ষণ সেরে পরেই সেই যে ছায়াপ্রিয় মুসলমানরা এলো তখন থেকে আমরা প্রতিবেশী, একদম নয়। সামনাসামনি প্রতিবেশী হওয়া সত্ত্বেও এই যে ডিভিশনস, একটা সাইকোলজিক্যাল এবং কার্টোগ্রাফিক্যাল এবং জিওগ্রাফিক্যাল, সেটা পরিষ্কারভাবে ধরা পড়ে। এবং এর সঙ্গে থাকে একটা আইডিয়া অফ এনক্রোচমেন্ট, যেটা খুব ইম্পর্টেন্ট। এই যে আমরা দেখছি, এইটা হচ্ছে নতুন কলকাতার একটা অংশ, জেন্ট্রিফাইড, গেটেড কমিউনিটি, সুন্দর করে সাজানো। এই জিনিসটা তৈরি হয়েছে 90 দশকের পর থেকে মোটামুটি। 90 দশকে অনেক কিছু বদলে যায় আমরা জানি, কিন্তু নিও লিবারাল ক্যাপিটাল অন্তত বেঙ্গলে প্রবেশ করে রিয়েল এস্টেটের হাত ধরে। প্রচুর বাড়ি, প্রচুর বেআইনি প্রমোটার, কন্ট্রাক্টর, তার একটা বিশাল রমরমা 90 পর থেকে দেখা যায়। এবং সরকারও মেগা সিটি প্রজেক্ট নেয়, বিভিন্ন ধরনের রিজেনারেশন এবং রিইনভিগোরেশন অফ সিটি স্পেস, এটা দেখা যায়।
ফলে বাম জমানা থাকা সত্ত্বেও আমরা হকার উচ্ছেদ থেকে শুরু করে বিভিন্ন বস্তি স্কোয়াটার এগুলোকে তোলা এটার একটা জিনিস দেখতে পাই। ফলে যেটা হচ্ছে এই যে পাতুলি, সল্ট লেক, বেহালার কিছু অংশ এগুলো নতুন টাউনশিপ তৈরি হচ্ছে এই সময়, এবং সেখানে সুলভে জমি ছাড়া হচ্ছে, যেই জমিগুলো প্রথম দিকে ক্রেতারা হচ্ছে কিন্তু বহুলাংশেই এই মিক্সড নেবারহুডে থাকা মধ্যবিত্ত হিন্দুরা, তারা তাদের এক্সিস্টিং বাড়ি বিক্রি করে দিচ্ছেন এবং সেই দামে কাতে বিক্রি করছেন, বেশি দামে সেই বাড়িগুলো সেই অঞ্চলের মুসলমানরা কিনে নিচ্ছেন, কারণ যেহেতু তাদের কমিউনিটির সাথে তারা থাকার একটা সুযোগ পাচ্ছে, এবং হিন্দুরা সেই অঞ্চল থেকে একটা মাইগ্রেশন শুরু হচ্ছে সিন্স লেট 80s। এবং এই যে ফাঁকা জায়গাগুলো তৈরি হচ্ছে ওই পাড়াগুলিতে, সেখানে যে শুধুমাত্র মুসলমান বাঙালিরাই বা অবাঙালি মধ্যবিত্ত মুসলমানরা আসছেন তা নয়, ফর মেনি রিজনস। ফর এক্সাম্পল মেদিয়াপুরে যে গার্মেন্ট ব্যবসা, বিশাল ব্যবসা, সেখানে কিন্তু ইউপি বিহারের কিছু মাইগ্রেন্ট অবাঙালি মুসলমানরাও 80 দশকের পর থেকে এসে বাড়ি ঘর কিনে থাকছে। ফলে এটা মাইগ্রেশন অফ হিন্দু ফ্যামিলিজ এই অঞ্চল থেকে দেখা যাচ্ছে, যার ফলে যে ফ্যামিলিগুলি ওই পাড়াগুলিতে রয়ে যাচ্ছে তারা আরো মাইনরিটি নিজেদের ফিল করছে, এবং তারা যখন দেখছে তার পাশের বাড়িতে একজন হিন্দু ছিল, সেই বাড়িটা বিক্রি হয়ে গেল, সেখানে ভেঙে একটা ফ্ল্যাট বাড়ি হলো, সেই ফ্ল্যাট বাড়িতে অধিকাংশই মুসলমানরা এলেন, তখন তার মনে হচ্ছে তার যে জায়গাটা সেটা আরো কমে এলো। এবং তিনি যখন আমাকে উত্তর দিচ্ছেন, আমায় বলছেন দেখেছো ওরা কিভাবে সব জায়গায় ঢুকে পড়ছে। The idea of encroachment, the idea of infringing my space, and this proves that the claiming a rightful belonging in the city, সকলে নিজে থাকার যে একটা জায়গা সেটা কতটা কন্টেস্টেড হতে পারে, রোজগার বেঁচে থাকাটা কতটা এটা এই জন্য বলে, আমি এটাকে বলি ডায়ালেকটিক অফ ডুয়েলিং। রোজগার বেঁচে থাকা যে দ্বন্দ্বমূলক, এবং আমি যে জায়গায় রয়েছি সেটা যে সে থাকা নয়, তার সঙ্গে পাওয়ার রিলেশনশিপস রয়েছে, আরো মজার ব্যাপার রয়েছে। 90 দশক থেকে ইস্টার্ন কান্ট্রিগুলোর সঙ্গে আদান প্রদান বাড়ে, গালফ খুলে যায়, ফলে প্রচুর ইউথ, মুসলিম ইউথ তারা দুবাইতে নইলে মুম্বাইতে চাকরি করতে যায়, আরবে চাকরি করতে যায়, এবং ওয়াট দে ব্রিং ব্যাক ক্যাশ। এই যে ক্যাশটা এলো, তারা ছোট ছোট বস্তিগুলোতে আমি দেখছি এখন একটা এসি লাগছে, একটা ফ্রিজ তৈরি হচ্ছে, চিরাচরিতভাবে বিশেষ করে স্বাধীনতার পর থেকে মধ্যবিত্ত মুসলমান তো চলেই গেছে ওপার বাংলায় বা পাকিস্তান, যাকে দেখছি তারা অধিকাংশই গরিব। এই গরিব মুসলমানদের মতো এখন তারা যাবে 90-এর দশকে, তারা বিদেশ যাবে, তারা পয়সা আনবে, এবং যেহেতু সাজার কমিটি হোক এবং অন্যান্য বহু রিপোর্টে দেখা গেছে মুসলিম কমিউনিটির মধ্যে এডুকেশনে একটা বড় ড্রব্যাক রয়েছে, হিস্টোরিক্যালি রয়েছে, ফলে যেটা দেখা যাচ্ছে যে পয়সা আসছে ঠিকই, কিন্তু বাঙালি মধ্যবিত্ত হিন্দুর যে গর্বের জায়গাটা, কালচার, কালচার আসছে না। ফলে এই পাড়াগুলি থেকে যখনই বাঙালিরা হিন্দুরা চলে যাচ্ছে, পাড়াগুলো আর ভদ্র রয়েছে না। ঠিক যেভাবে অনেক বছর আগে অন্নদাশঙ্কর রায়কে মৌলানা ভাসানী বলেছিলেন, দেখুন আপনারা সব পূর্ববঙ্গ থেকে চলে গেলেন, এখানে আগে গান হতো, কীর্তন হতো, এখন আর কিছুই হয় না। এবং অন্নদাশঙ্কর রায় নিজের স্মৃতিকথায় বারবার এই ঘটনাটা মেনশন করেছেন, এবং এই বারবার বলেছে যে আমরা চলে এসেছি বা বাঙালিরা চলে এসেছে বলে ওই অঞ্চলগুলো অন্ধকার হয়ে গেছে, ওখানে আর আলো চলে না। এই যে একটা সেন্স অফ কালচারাল এক্সিকিউটিভনেস, একটা পলিটিক্স অফ ডিস্টিংশন, এই পাড়াগুলো আর থাকছে না। বাঙালি হিন্দুরা চলে এসছে, ওগুলো আর ঠিক আর তো এমনি থাকা যেত না মুসলমানদের পাশে, এখন তো আরোই যায় না। ওয়েস্ট মল একটা বিশাল বড়লোকদের একটি শপিং মল, সেখানে গুচি, আলমারি ইত্যাদি মাল্টিন্যাশনাল ব্র্যান্ড রয়েছে, সেখানে কারা যায় কিনতে? প্রচন্ড পয়সাওয়ালা কিন্তু অশিক্ষিত মুসলমানরা সেখানে জিনিসপত্র কিনতে যায়। সো what we are seeing যে a lack, according to the Hindu narrative, there is a lack of civility in these neighborhoods. পাড়াগুলো আর পত্র রয়েছে না, কিন্তু পয়সা আসছে, এবং এর ফলে যেটা হচ্ছে যে ট্রেডিশনাল আইডিয়াস আমাদের রয়েছে মুসলমান পাড়াগুলোকে নিয়ে, যে সেগুলো বিগিনিং অফ সামথিং ক্রাইম ফ্রেন্ডলি, বিগিনিং অফ সামথিং নন সিভিলাইজড, এই যে বাইনারিজগুলো সেগুলো আর বেশি করে পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছে। অর্থাৎ এখান থেকে শুরু হচ্ছে আনসিভিলাইজড জোন, এখান থেকে শুরু হচ্ছে ইমমরাল জোন, এখান থেকে শুরু হচ্ছে কেয়স, এখান থেকে শুরু হচ্ছে ডিসঅর্ডার। তাই যেটা আমি শুরুতে বলেছিলাম যে পাড়াগুলো সে পাড়া নয়, ন্যাশনাল বর্ডার্সের মতো কাজ করে, 90 দশকের পর থেকে সেটা আরো বেশিভাবে রিইনস্টেটেড হচ্ছে, এবং একই সাথে একটা হেল্পলেসনেসও রয়েছে। এখনো কিন্তু এই অধিকাংশ হিন্দু বাড়িতে মুসলমান গরিব মহিলারাই কাজ করতে আসে,
ফলওয়ালারা, মাংস দেওয়া, দর্জি, ধোপা, এরা মুসলমান। কারণ ওই যে ওভারঅল কমিউনিটিগুলো যেহেতু এখনো পিছিয়ে রয়েছে, ফলে বহু হিন্দু বাড়ি এখন বলছে যে চাইলেও তো তাদেরকে ছাড়া আমাদের উপায় নেই, তাদের থেকে সার্ভিস নিতে হয়, কিন্তু আমরা এটা চাই না। অ্যাজ আ কাউন্টার মেজার কিছু খুব ইন্টারেস্টিংলি, বিশেষ করে মিডিয়াগুলোর দিকে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের কমিউনিটি যেগুলো তৈরি হচ্ছে সেখানে কোঅপারেটিভ লাইফ স্ট্রাকচারস হচ্ছে। অর্থাৎ একটা ফ্ল্যাট বাড়ি যদি তৈরি হয়, হিন্দুরা জোট বেঁধে বলছে এই ফ্ল্যাটে কোনো মুসলমানকে আমরা বাড়ি ভাড়া দেবো না, সেটা মুসলিম মেজরিটি অঞ্চলগুলোতেই হচ্ছে। ফলে হোয়াট উই আর ফাইন্ডিং যে একটা পাড়ার মধ্যে অজস্র পাড়া, একটা শহরের মধ্যে অজস্র ছোট ছোট এথনো ন্যাশনাল শহর তৈরি হচ্ছে, যেটা বিশেষ করে 2014 পরের একটা বড় ডেভেলপমেন্ট। আমাদের শহরে 92 রায় হয়েছে সত্যি, কিন্তু তার দীর্ঘমেয়াদী ফল কিছু ছিল না। অন্তত আমার গবেষণা তো আমি দেখিনি, এবং যাদের থেকে আমি সাহায্য পেয়েছি, সুরঞ্জন দাসের লেখা হোক বা বাকিদেরই, দীর্ঘমেয়াদী ফল এটা ছিল না। 2002 রায়টার কোনো ইম্প্যাক্টও সেরকম পড়ে, কিন্তু 2014 ডেসপাইট বিং কনস্টিটিউশনাল চেঞ্জ, তার কিন্তু মানসিক জগতে প্রভাব প্রচুর। এমনকি বাক সার্কাস ময়দানের পাশে একটি বিশাল বড় মসজিদ রয়েছে, এবং সেখানে খুব বড় দুর্গাপুজো হয় ওই ময়দানটা জুড়ে। সেখানে আমার একজন মুসলিম ইন্টারভিউয়ার আমাকে বলছিলেন যে এতদিন তো আমি পুজোর সময় আমার ছেলে মেয়ে নিয়েই গেছি দুর্গাপুজোতে, এইবার আমার বেরোতে গিয়ে মনে হলো বেরোবো পুজোয়, ওই জায়গাটায় যাবো, কেউ যদি কিছু বলে, এই যে কেউ যদি কিছু বলে, এই যে সাইকোলজিক্যাল ফিয়ার, দিস ইজ সামথিং নিউ ইন কেস অফ বেঙ্গল। এই লেভেল অফ ফিয়ার, এই লেভেল অফ সেলফ ডাউট, এটা কিন্তু প্রি 1990s, এমনকি প্রি 2000 আমি দেখতে পাচ্ছি না, যেটা এই সময় দেখতে পাচ্ছি। সো 1990 পর, এবং আমি যেটা শুরুতেই বলেছিলাম, এটাকে রিইনভিগোরেট করছে কিন্তু পাড়া কলকাতা এবং আমাদের রিয়েল এস্টেট, এই পুরো ফ্যাক্টরটা ইম্পর্টেন্ট কমিউনিটি রিলেশনশিপকে ইম্প্যাক্ট করার জন্য। আমি আর এগুলোই যাচ্ছি না, এগুলো আমি যেগুলো বললাম সেটারই পয়েন্ট ওয়াইজ লিখেছিলাম। আমরা যদি আমাদের গুটি আনি আমাদের আজকের আলোচনাটা, সেখানে আমি যেটা শুরুতেই বললাম যে মিনি পাকিস্তান বলি বা যাই বলি, এই যে কালচার, এইটা 19th সেঞ্চুরি কনস্ট্রাক্ট হিসেবে আমরা দেখতে পাই। বাঙালি মধ্যবিত্ত হিন্দু এবং মুসলমান কালচার বলতে কি বোঝে, তাদের সংস্কৃতি কি, এটা নিয়ে যে ডিবেট, এটা 19 শতকে থেকে আমরা যদি মধ্যবিত্তের উত্থান, আলোচনা ইত্যাদি জানি, সেখান থেকে পাই। সুতরাং আমার যে গবেষণার জায়গাটা আজকে যে পার্টটা শেয়ার করছি, সেটা 3টে ইন্টারসেকশন, একটা হচ্ছে ক্লাস, একটা হচ্ছে কমিউনিটি, একটা হচ্ছে নেইবারহুড। এই 3টেকে যদি আমরা একটা পিরামিডের মতো দেখি, তাহলে দেখবো প্রত্যেকটাই প্রত্যেকের উপর ইম্প্যাক্ট ফেলছে এবং হিন্দু মুসলিম রিলেশনশিপকে সেভাবেই প্রভাবিত করছে। এবং কালচার নিয়ে যেভাবে হিন্দু মুসলিম সমস্যায় 1926 সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখছেন যে মুসলমানদের যে সংস্কৃতি নেই, এবং তিনি যেটা বলছেন খুব ইন্টারেস্টিংলি, ঠিক যেভাবে একটা মধ্যযুগীয় সুলতানের যাযাবর বেগম অপকর, তিনি সেই জিনিসটাকে এনে ফেলছেন সমসাময়িক একজন মুসলমানের মধ্যে। এই যে গ্যাপ, মানে আমার যে প্রতিবেশী, সে যে মধ্যযুগীয় সুলতানের বংশধর নয়, সে যে আলাদা একটা মানুষ, এই যে সাইকোলজিক্যাল ডিভিশনটা, সেটা মিটে যাচ্ছে সেই 1920 শতকে, বিশেষ করে কমিউনাল পোলারাইজেশনের সময় থেকে। সেটাই যখন আমি হিন্দু মুসলমান পাড়া হিসেবে এই প্রেজেন্ট কনটেক্সটে দেখছি, সেটা বারবার ফিরে আসছে। এবং সেখানে হিন্দুরা বলছে যে মুসলমানদের তো শিক্ষা নেই, তাদের শিক্ষিত হওয়ার বিশেষ করে ইচ্ছাও নেই, এবং সেখানেও প্রচুর কনফ্লিক্টিং। আমি যখন মুসলমান সমাজকে এই প্রশ্নটা করছি যে আপনারা কিভাবে ধর্মীয় ইতিহাসকে এবং ধর্মগুরুর প্রভাবকে রোজকার জীবনের সঙ্গে দেখছেন, ইসলামিক ক্লার্জি বলতে আমরা যেটা বুঝি, তাদের সঙ্গে আপনাদের কীরকম রিলেশনশিপ, কজন আপনারা রেগুলার প্রেয়ারে যাচ্ছেন, এবং যদি কেউ না যায় তাকে কিভাবে দেখেন, সেটা নিয়েও বহুমুখী উত্তর পেয়েছি। ফলে স্টিরিওটিপিক্যাল আনসারের যে জায়গাটা দীর্ঘদিন পাশাপাশি থেকেও যে মেটেনি, সেটাই আমি বারবার দেখানোর চেষ্টা করেছি। এবং আলটিমেটলি যেটা দেখেছি যে এই যে একটা শহরের ইতিহাস ঘুরে ফিরে ইজ এ হিস্ট্রি বিটুইন হু হ্যাজ পাওয়ার অ্যান্ড হু ডাজন্ট হ্যাভ পাওয়ার, এবং সেটা যে কখনোই সংখ্যাতত্ত্বের ভিত্তিতে তৈরি হয় না, সেটা যে লোকেশনাল এবং বিভিন্ন রকমভাবে সাংস্কৃতিক উত্তরাধিকার তার পেছনে কাজ করে। সেই কারণে আমার অ্যাকচুয়াল থিসিসের টাইটেলটার নাম কার্টোগ্রাফি অফ পাওয়ার।
মানে একটা লোকেশনে, একটা ম্যাপে আমরা পাওয়ার ডাইনামিক্সের উপরই স্থির করি যে একটা শহর আলটিমেটলি কি মনে রাখে, শহরকে আলটিমেটলি কি মনে রাখানো হয়, আর শহরে কি কি ভুলে যায়। প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল ন্যারেটিভ এখানে গুরুত্বপূর্ণ। আর লাস্টে আমি একটা কথা আরেকটা বলতে চাই, এখানে এই বিষয়টাকে থিওরাইজ করা যায় বিভিন্নভাবে। অর্জুন আপ্পালুরায়ের একটা বক্তব্য আছে, ফিয়ার অফ স্মল নাম্বারস বা অ্যাংজাইটি অফ ইনকমপ্লিটনেস। যখন দুটো কমিউনিটি পাশাপাশি থাকে, তাদের মধ্যে মেজরিটি মাইনরিটি সম্পর্ক থাকে, যে মেজরিটি কমিউনিটি বিভিন্ন কারণে তার একটা পারসিকিউশন কমপ্লেক্স তৈরি হয়, তার মনে হয় তার বুঝি মেজরিটিতে একটা আঘাত আসছে, তখন সে সেটাকে মনে করে যে সে ইনকমপ্লিট, এবং ইনকমপ্লিট এক ধরনের অ্যাংজাইটির জন্ম দেয়, এবং সে তখন এই অ্যাংজাইটিটাকে মাইনরিটির ওপর চাপিয়ে দিতে থাকে। এরকমভাবে দেখতে পারি। বা দীর্ঘকাল হিন্দু মুসলমান সম্পর্কের মধ্যে যে সংঘর্ষ ছিল, সেখান থেকে একটা চোজেন ট্রমা হিসেবে ব্যাপারটাকে দেখা যায়, যে রায়টের ইতিহাসটা জেনারেশন বাই জেনারেশন ঘুরে ফিরে বিভিন্নভাবে আসলে দেখা যায়। আর ইন্টারেস্টিংলি পিউ বলে একটি অর্গানাইজেশন, যারা লাস্ট একটা সার্ভে করেছিল 2019 সালে, তাদের ফাইন্ডিংটা খুব ইন্টারেস্টিং, যেটা এই স্টাডিটাকে কমপ্লিমেন্ট করে। তারা বলে যে ভারতে 84% লোক, তাদের সার্ভেতে তারা বলে যে 84% লোকই মনে করে ধর্ম খুব ইম্পর্টেন্ট ব্যক্তিগত জীবনে। মানে আমি যে মনে করি না অতটা, সেটা আমি খুবই সংখ্যা দেব, তো ধর্ম খুব ইম্পর্টেন্ট। এবং 80% হিন্দু বলে, এবং প্রায় ততোধিক সংখ্যক 80% মুসলমানও বলেন যে অন্যের ধর্মকে রেসপেক্ট করাটাও সমান গুরুত্বপূর্ণ, খালি আমার ধর্ম ইম্পর্টেন্ট নয়। এতদূর অব্দি মনে হতে পারে দারুণ টলারেন্ট দেশ আর কি, সত্যি 80% লোক মনে করে অন্যের ধর্মটা গুরুত্বপূর্ণ। নেক্সট যখন প্রশ্ন করা হয়, তখন তাদের মধ্যে 70% বোথ ওয়েজ বলে আমি একজন মুসলমানের থেকে সম্পূর্ণ আলাদা, এবং একজন মুসলমানও বলেন আমিও একজন হিন্দুর থেকে সম্পূর্ণ আলাদা। তোমাদের মধ্যে কি কখনো কোনো যোগাযোগ হওয়া সম্ভব? বলেন না। তারা সে তার মতন থাকুক, আমি আমার মতো থাকবো। ম্যারেজেস হওয়া সম্ভব না। একটা তুমি কি মুসলমানকে তোমার নেবার হিসেবে চাও, বা হিন্দুকে জিজ্ঞেস করে তুমি কি মুসলিমকে জিজ্ঞেস করে হিন্দুকে নেবার হিসেবে চাও? প্রায় 40%-এর উপরেই সংখ্যা না, এবং জৈনদের মধ্যে ইনফ্যাক্ট বেশি, জৈনরা মুসলিমকে আরো নেবার হিসেবে চায়। সুতরাং যে জায়গা থেকে 19 শতকে কলকাতার গল্পটা শুরু হয়েছিল, যে এটা টস্ট স্যালাডের মতো, সবাই তার মতন করে রয়েছে, কিন্তু কেউ কারোর গণ্ডিতে ঢুকতে চায় না, এটা কিন্তু এখনো সমানভাবে সত্যি। বাট মনে হতে পারে তো অসুবিধে কি আছে? ঠিক আছে, যেটার মতন আছে। অসুবিধে সেখানেই আমাদের জানা বোঝার গ্যাপটা এতটাই, যার ফলে এত সহজে একটা ভুল বোঝাবুঝি হতে পারে, একটা দাঙ্গা হতে পারে, এবং দীর্ঘ মেয়াদী সম্পর্কে খারাপ হতে পারে। সুতরাং এই যে পাড়ার গল্পটা, এগুলোকে আমরা বলতে পারি যে একটা শহরের ইতিহাসে না একটা পুঁথির মতো প্রাচীনকালে, আমি বলি। মানে একটা পুঁথি বারবার লেখা হতো না আগেকার দিনে, কিছুটা মুছে যেত, তার উপর আবার লেখা হতো। আমাদের কালেকটিভ মেমোরিও সেরকম, বারবার তার উপর পর্দা হতে থাকে, লেখা হতে থাকে, এবং এইভাবেই আমাদের বর্ডার্সগুলো ফ্লুইড অথচ রিজিড হয়ে যায়। কখনো এটা ভিজিবল হয়ে যায়, কখনো সেটা we deny our borders, কখনো সেটা শেয়ার হয়ে যায়, আবার কখনো সেটা হেভিলি সুপারভাইজড হয়ে যায়, পুলিশড হয়ে যায়। So they all reflect a deeper anxiety and of who belongs and who doesn't. Thank you. Thank you, madam, for such an enriching lecture. In today's world, such discussions are not only timely but also essential. You've reminded us that beyond differences, there is harmony, there is dialogue, and shared humanity. Thank you for inspiring us to look at our neighborhoods and with greater understanding and respect. We hope to continue to listen to voices like yours. Thank you once again. So I would like to open the session for question and answer. You may directly put your question to the speaker. Are there any questions? বাবরি মসজিদ যখন ধ্বংস হলো, সেই সময় শিল্পী কলেজে একজন রিসার্চ হিসেবে ছিলাম আর কি। খুব মনে পড়ছে, দু চারটে রাত্রের দিকে বোমের আওয়াজ পেয়েছিলাম, এবং তারপরে থেকে খুব ভোরে ভয়ে ভয়ে হাওড়া স্টেশনে আসলাম, স্টেশন থেকে পুষ্পার বাড়ি ফিরে আসলাম। আমি শেয়ার করলাম আমার কবিতাতে। আর যে বললেন যে ওর খাপারা চলটা, আমি খুব অবাক হয়ে যে গ্রামের দিকে গিয়ে ভাবলাম কি মেয়েকে শুনে যাবে নাকি। এখন মাঝে মাঝে বলে যায় যে কিভাবে চেঞ্জ হয়ে গেছে,
বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা সব দোকান হচ্ছে, আমার নিজেরই সব লেখা দেখি ওরে শাড়ি ছেড়ে দিয়ে এখন সেই মানে কি বলবো যে নন বেঙ্গলি পোশাক যেরকম বলা হয় আর কি, বাঙালি ঘরেও কিন্তু ঘরে ঘরে এখন প্রচলিত চলছে। এই যে জিনিসটা দেখি আর কি, কেমন লাগে আর কি। থ্যাংক ইউ। আপনি যে কিউএর রিপোর্টটার কথা বললেন, যেখানে আপনি বললেন যে প্রায় 80% মানুষের মনে করে যে অন্যের ধর্ম নিয়ে আমার মাথা ব্যথা করার দরকার নেই। এই জায়গাটাকে ধরেই আমি বলতে চাই, আপনি আরেকটা প্রথম দিকের একটা কথা বলেছেন যে হিন্দু মুসলমান ছাড়া আরও বিভিন্ন রকমের পরিচিতি আমাদের আছে। তো সেই পরিচিতির মধ্যে আমি একটা বাঙালি একটা পরিচিতিকেও নিয়ে আসতে চাইছি, যে বাঙালি হিন্দু এবং বাঙালি মুসলমান। তা আমার কাছে প্রশ্নটা হচ্ছে, আপনি কাজ করার সময় যেটা দেখেছেন যে বাঙালি হিন্দু বা বাঙালি মুসলমানের মধ্যে যদি কিছু বৈরিতা থেকেও থাকে, যা যদি থেকে থাকে যা আপনি দেখেছেন, সে বৈরিতাটা কি ধর্মীয় সূচিতার কারণে না সাংস্কৃতিক সূচিতা এর কারণে মানে বিদ্বেষটা তৈরি হয়? এই বিদ্বেষটা যদি ধর্মীয়, আমার ধারণা হয়েছে এই কারণে যে আমি হুগলি জেলায় যেখানে থাকি আর কি, সেখানে এখনো পর্যন্ত দুটো জায়গায় কথা বলবো, আপনিও নিশ্চয়ই জানেন যে চন্দননগরের কাছে কুন্দলপাড়া বলে একটা জায়গা আছে, সেখানে মাঝে মধ্যেই দীর্ঘ সময় বিভিন্ন সময় এই আনরেস্টটা তৈরি হয়েছে। কিন্তু সেখানকার আনরেস্টটা যখন তৈরি হয় তখন সেখানে দেখা যায় যে আনরেস্টটা তৈরি হয়েছে কিন্তু অবাঙালি হিন্দু এবং অবাঙালি মুসলমানের জন্য। চুঁচুড়ো এবং অন্যান্য অঞ্চলে যেখানে প্রচুর বাঙালি হিন্দু বাঙালি মুসলমান আছেন, এমনকি আপনার ইমামবাড়ি অঞ্চলে যে হিন্দু মুসলমান আছেন, তাদের মধ্যে কিন্তু এইরকম বৈরিতাটা তৈরি হয়। এই বৈরিতাটা তৈরির ক্ষেত্রে অন্যান্য পরিচিতি আমাদের হিন্দু মুসলমান, হ্যাঁ, এইটা কতটা কাজ করে? আর দ্বিতীয় কথা হচ্ছে ধর্মীয় সুচিন্তা না সাংস্কৃতিক সুচিন্তা, এই জায়গাটা কাজ করে, এটার ব্যাপারে আপনার কাছ থেকে জানতে চাইছি। আমার প্রশ্ন হচ্ছে, আপনি কোনো চ্যালেঞ্জেস ফেস করেছিলেন এই সার্ভে করার সময়? আমি এমনি বলি না, হ্যাঁ, আর অত মাইক টাইক লাগবে না। আরে না, 8 বছর ধরে মাস্টার মশাই শেখাচ্ছে। আমি হ্যাঁ স্যার, আপনি যেটা বললেন একদমই, আমি যেটুকু কাগজ টাগজে সেই সময় 92 সালে আমার জন্মটা, আমার নিজের কোনো স্মৃতি নেই, কিন্তু কাগজ টাগজ করে আমি যেটুকু দেখেছি যে শিবপুরে একটা সমস্যা হয়েছিল এবং সেটা আনন্দবাজার এবং টেলিগ্রাফে বেশ বড় বড় করে বেরিয়েছিল এবং বেশ কিছু ছাত্র দোকানে সেই পরের দিনই পালিয়ে গিয়েছিলেন বা সেফ জায়গায় গিয়েছিলেন এবং সেখানেও এটা 92 কিনা আমার মনে নেই, 64 এরকম হয়েছিল। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু এই যে রায়টার একটা ছাপ আসতো এবং সেখানে হিন্দু মুসলমান ছাত্রদের মধ্যে কিন্তু চট করে ভাগাভাগি হতো না, মূলত হিন্দুরা মুসলমান ছাত্রদের সেফগার্ড দিতেন বা ভাইসা ভার্সা। এটার কিন্তু আর্কাইভাল এভিডেন্স এবং নিউজ পেপার রিপোর্টে আমি দেখেছি। এমনকি একরাম আলী কথা বলে যে শুরু করলাম, জাস্ট যেহেতু গল্প হচ্ছে আমি বলছি, সেখানে উনি যখন অফিসে লুকিয়েছিলেন রাইটার্সে, ওনার মনে পড়ছে যে উনি ওনার কাকার মুখে গল্প শুনেছিলেন যে 46-এর দাঙ্গার সময় এরকমই ক্যালকাটা ইউনিভার্সিটির হস্টেলে ট্যাঙ্কে তার কাকাকে নিরাপদে রাখা হয়েছিল এবং তিনি ভাবছেন এটা তো আমি গল্প শুনেছি, এটা জীবদ্দশাকে আবার দেখতে হচ্ছে। তো এই ধরনের ব্যাপার অবশ্যই, এবং রায়াট মেমোরিজ নিয়ে কাজ করার একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, যদিও কিছু কিছু ক্ষেত্রে খুবই কষ্টকর, মানে 46-এ দাঙ্গা নিয়ে যদি কেউ কাজ করেন ওর ওপর খুব চাপ পড়ে, কিন্তু পরের দিকে দেখা গেল যেখানে ক্যাজুয়ালিটি কম সেখানে কিন্তু মানে এত রকমের ন্যারেটিভ উঠে আসে এবং এত রকমের ইতিহাস সেখানে পাওয়া যায়, সেটা খুব ইন্টারেস্টিং। আর আপনার কথাতে আমি আসছি, ওর প্রশ্নটা ছোট, ওটা বলে দিই। ওটায় চ্যালেঞ্জ দেখো, আমি সহজ কথা যে কারণে আমি এটা স্পিচটার মধ্যে দিইনি যে আমি কেন মধ্যবিত্ত মুসলমান এবং হিন্দুদের নিয়ে কাজ করছি, কারণ ইজি অ্যাক্সেস। প্রথম কথা, আমার প্রথম ইচ্ছে ছিল লোয়ার ক্লাসেস বা সাবঅল্টার্ন যাকে আমরা বলি সেই ফ্যামিলিজগুলোতে গিয়ে সার্ভে করা, কিন্তু আমি যে সময় গবেষণাটা পুরোদমে শুরু করি 2009
2019-এর পর থেকে কোভিড চলে আসে, এবং কোভিডে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করাটা একটা ইম্পসিবল ব্যাপার, ফার্স্ট ওয়েভ আর সেকেন্ড ওয়েভ, দ্যাট টু ইন স্লাম এরিয়াস, সেখানে তো আরও অসম্ভব। দ্বিতীয় কথাটা অ্যাক্সেসের প্রশ্ন থাকে। কেন আমার কথা আমি চিনি না, জানি না, আমার ক্লাস পজিশন আলাদা, এইগুলো তো একজন গবেষকের ক্ষেত্রে তোমরা যদি ভবিষ্যতে গবেষণা করো সব ম্যাটার করবে। যদি না তুমি ট্রেন্ড এথনোগ্রাফার হও, ট্রেন্ড একজন এনজিও কর্মী, তা না হলে কোনো একটি বস্তিতে তুমি ঢুকে পড়লে এবং বললে যে আমি তোমাদের জানতে চাই তোমরা কেমন আছো, তারা এই কথা বলতে তোমার বাধ্য না, এবং তোমার সেই পরিমাণ ট্রেনিং লাগবে, সেই পরিমাণ একটা সোশ্যাল ব্যাকআপ লাগবে, যাদের ওনারা বিশ্বাস করেন তাদের নিয়ে তোমাকে সেই ঘরগুলোয় যেতে হবে, তবে তারা এই কথা। যেহেতু এই বড় কর্মযোগ্যটা আমার পক্ষে গবেষণার কম সময়ে সম্ভব ছিল না, আমি একটা ম্যাটার অফ ভিজিবিলিটি বলতে পারো, যারা আমার মতন মানুষ, যাদের সঙ্গে আমার ইন্টারাক্ট করতে সুবিধে হবে সেরকম বাড়ি রেখেছি, ফলে আমি মতো বলতে পারি, ফলে রেজিস্ট্যান্স বা চ্যালেঞ্জ সেই অর্থে আমি পাইনি। তবে হ্যাঁ, একটা বড় প্রশ্ন ছিল কন্ট্যাক্ট, মানে এই সেন্সিটিভ বিষয় আমার সাথে কেউ কেন কথা বলবে, মানে এটা আমার প্রথম থেকেই মনে হতো, কিন্তু সামহাও আমার মনে হয় যে মানুষ মানুষের সম্পর্কটা তো খুব আনপ্রেডিক্টেবল। এই যে এখনো যে তোমরা এই মানে এখন প্র্যাকটিক্যাল হয়ে গেছে শুনছো এবং এটা নিয়ে আলোচনা করছো, ঠিক যেরকম মানে এত সেন্সিটিভ বিষয় হয়েও এটা নিয়ে মানুষ শুনছে, তো আমিও যা প্রশ্ন করেছি তারা সেন্সিটিভ বিষয়েও উত্তর দিয়েছে এবং খুব মানে মন দিয়ে উত্তর দিয়েছে, একটা ব্যাপার ছিল। আর আরেকটা যে সমস্যা ছিল বলতে পারো, অনেকে সামনে আসতে চায়, সেক্ষেত্রে অনেক ভয়েস নোট বা ফোনে কথা, এগুলোকেও আমরা গবেষণাকে অ্যাজ এ সোর্স ইউজ করতে পেরেছি, এই দুটো জায়গা ছিল। এটা নিয়ে ভবিষ্যতে কাজ করার ইচ্ছা আরও আছে, সেক্ষেত্রে হয়তো তুমি যে বললে যে চ্যালেঞ্জেসগুলো সেগুলোরও বড় হয়ে যাবে। তবে হ্যাঁ, সাবঅল্টার্ন ক্লাসকে কোয়েশ্চেন করলে তার প্রশ্ন তালিকা অন্য হবে, তার রেসপন্সেস আলাদা হবে, সেটা অনেক বড় একটা প্রজেক্ট, সেটা এটার সঙ্গে মেলালে হবে না। আর যেহেতু ক্লাস খুব ইম্পর্টেন্ট কমিউনিটি বোঝার জন্য, মানে একজন উচ্চবিত্ত মুসলমানের যা সমস্যা এবং একজন বস্তিতে বাস করা মুসলমানের সমস্যা এক হতে পারে না। লখনৌয়ের নবাবের বাড়ি, লখনৌই কোনো একটা বড়লোক বাড়িতে গিয়ে আমি যদি বলি যে আপনি কি রিপোর্ট করছেন, আর পাড়ার কাউকে গিয়ে যদি আমি বলি যে দাদা আপনার এই দোকানটা এখানে কেন থাকবে, আপনি কি বোধ করছেন, দুটো আলাদা। ফলে কমিউনিটির সঙ্গে যে ক্লাসের একটা বিশাল সম্পর্ক, সেটা দেখানোই গবেষণা একটা বড় জায়গা ছিল। যে মধ্যবিত্তের যে নিজস্ব পলিটিক্স রয়েছে এবং তারা নিজের মতন করে এক একটা বয়ানকে বার করতে পারে, বিকজ দে আর এডুকেটেড অ্যান্ড দে হ্যাভ দ্য মিডিয়া, এটা বোঝানো তো একটা জায়গা ছিল। আর আপনার ক্ষেত্রে একদমই আমি বাঙালি কিন্তু বাঙালি মুসলমান সেই অর্থে কিন্তু বলিনি, কারণ আমার গবেষণার একটা প্রথমেই বলার ছিল যে আমি যাদেরকে এনকাউন্টার করেছি তারা অবাঙালি মুসলমান কলকাতা। তবে যেটা আপনার যে অবজারভেশন সেটা একদম পারফেক্ট। যখনই কোনো দাঙ্গা হয় কলকাতাতেও বিশেষ করে অবাঙালি মুসলমানদের পার্টিসিপেশন বেশি থাকে মুসলমানদের মধ্যে থেকে। তার সোশ্যোলজিক্যাল কারণ রয়েছে, কারণ বহু ক্ষেত্রে এনারা হচ্ছেন মাইগ্রেন্ট লেবারার্স, ইউপি বিহার থেকে আসা, এবং কলকাতা শহরে তাদের সোশ্যাল রুটস নেই, এবং বিভিন্ন সোশিও ইকোনমিক কারণে তাদের অনেক এক হচ্ছে, আমার গবেষণাতেও দেখেছি বাঙালি মুসলমান পরিবারে ধর্মর ওপর অন্ধবিশ্বাসটা খানিকটা কম। এই যে স্যারও বলছেন যেটা, যে তিনি কোয়েশ্চেন করছেন কেন এই চেঞ্জটা হচ্ছে, সেটা একটা শিক্ষার সঙ্গে সম্পর্ক থাকে। নিম্নবিত্ত পরিবারে শিক্ষাটাই কম থাকে, সেখানে ক্লার্জির বড় ভূমিকা থাকে, ইমাম যা বলছেন সেই মেনে নেওয়ার একটা বড় ভূমিকা থাকে, এবং দ্বিতীয়ত তারা হচ্ছেন বাই নেচার লুম্পেন ভেস্টিক পপুলেশন, তাকে পলিটিক্যাল কারণে ইউজ করে দাঙ্গা বাঁধানোটা অনেক সহজ। এবং যেহেতু কলকাতাতে তাদের কোনো টাইজ নেই, লোকাল টাইজ নেই, তারা পরিবার নিয়ে আসেন না, তারা মানে তারা সোশ্যাল হেলথে কন্ট্রিবিউট করে না, তারা একক পুরুষ মানুষ হিসেবে এখানে এসে কয়েকজন মিলে থাকে, ফলে তারা যেভাবে একটা দাঙ্গায় পার্টিসিপেট করে পুরো পরিবার নিয়ে যারা এখানে বাস করে তারা একইভাবে করে না। আপনার যদি দাঙ্গার ইতিহাস দেখা যায় তাহলে এটাও খুব ম্যাটার করে কোন পরিবার থেকে হচ্ছে। তো ফলে আমি এ কথাটা বলছি তা নয়, খুব বিখ্যাত গবেষক রয়েছেন রাইটার হিস্ট্রিতে সুরঞ্জন দাস, যিনি কলকাতা ইউনিভার্সিটি যাদবপুরে পিসিও থেকেছেন, তার আর কি খুব স্বনামধন্য গবেষণা রয়েছে কলকাতার দাঙ্গার উপর, তিনিও কিন্তু এই জিনিসটা অবজার্ভ করেছেন এবং এই এক্সপ্লেনেশনটাই সেটা পেছনে করেছেন। আর সংস্কৃতিগত তফাৎ আর ধর্মগত তফাতে যেটা বললেন, ধর্ম থেকে তো সংস্কৃতি অনেকটাই আসে, কিন্তু আমার মনে হয় সংস্কৃতি ক্লাস ভিত্তিক অনেকটা, ল্যাঙ্গুয়েজ ভিত্তিক অনেকটা, সংস্কৃতির কথাটা অনেক বড়। তাই যে তফাৎটা আমরা দেখছি সেটা অবশ্যই শুধু রিলিজিয়াস ভিত্তিক তফাৎ নয়, যেহেতু এটা একই সাথে একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ গ্রুপকে কেটার করে এবং বিভিন্ন ক্লাসকে
নির্দেশ করে। ফলে এই তফাৎগুলো নানানভাবে এক একটা জায়গায় ব্যক্ত হয়। এটা অনেকটা না ডাইসি, মানে ফর এক্সাম্পল আমি একটা মেমোয়ার পড়েছিলাম 1990 সালে পাক সার্ভিস নিয়ে। সেখানে দেখা গেছিল যে বিহার থেকে দুজন এসছেন, ওখানে কোনো পীর বাবার সমাধি আছে এরকম শুনে এসছে, এবং সেই নিয়ে খোঁজাখুঁজি করে ওখানকার লোকাল যে সিমিটারি সেখানে সমাধি পাওয়াও গেল। কলকাতা পুরসভাকে চিঠি করে সেই জায়গায় একটা থান মতো তৈরি হয়ে গেল, লাল বাবার থান, এবং সেখানে একটা বিশাল মাজার তৈরি হয়ে গেল। হিন্দু মুসলমান সবাই আসছে, চারপাশে বাজার বসে গেল, বাইকে করে প্রেম করতে যাচ্ছি আমি ছেলে মেয়েরা, কারণ সেই মাজারে নাকি মানত টানত করলে প্রেম একেবারে সফল হয়। একটা সে দারুণ হইচই একটা জায়গা তৈরি হয়ে গেল, কোনো সমস্যা হয় না। সেই পার্ক সার্কাসে সেই পাড়াতে 2007 সালে আবার একটি পরিবার বিহার থেকে আসে এবং বলে তারাও একটি পীর বাবা স্থানের সন্ধান পেয়েছে। তখন সেটা অনেক বড় আকার ধারণ করে। পাড়ায় একটা ছোটখাটো ক্লাশ হয় এবং র্যাফ নামে পার্ক সার্কাসের সেটাকে আটকানো। ফলে একই পাড়াতে একই সময়ে কোনো ঘটনা হয়তো খুব পিসফুলি সেটেল হতে পারে, আবার সেই ঘটনায় কিছুদিন আগে পরে অন্যরকম রূপ হতে পারে। ফলে এই যে পুরো সিস্টেমটা যেটা আমি বলছি সেটা অসম্ভব পরিবর্তনশীল এবং বিভিন্ন কার্যকলাপের উপর তার খুব একটা নাজুক একটা ব্যালেন্স আছে। তো কমিউনাল রিলেশনশিপে তাই কোনো ফিক্সড ফর্মুলা হয় না, যেভাবে মানুষের স্মৃতির ওপর ছেলেটা নির্ভরশীল, স্মৃতির ওপর ফিক্সড ফর্মুলা হয়, সেটাই অনেক ধন্যবাদ ময়ূরাক্ষীদিকে। আর যদি কেউ কিছু বলেন, শ্রাবন্তী কিছু? মানে আমার একটা প্রশ্ন ঠিক না, একটা অবজারভেশনের মতো ছিল। আমরা যখন, আমি আপনার থেকে অনেকটাই বড় হবো, যাই হোক আমাদের ছাত্র জীবনে আমরা কলকাতায় আপনি যে অঞ্চলগুলিকে মানে আপনার কেস স্টাডির জায়গা বা সার্ভের জায়গা হিসেবে দেখিয়েছেন, সেখানে আমরা খুব ঘুরতে যেতাম, কারণ ছাত্রদের পকেটের সংকুলান এই অঞ্চলে খুব ভালো হতো। সস্তায় খাবার দাবার পাওয়া যেত, সস্তায় জিনিসপত্র পাওয়া যেত, এবং আমাদের অনেক বন্ধু বান্ধবরা যারা মানে কলকাতায় বাড়ি নয় কিন্তু কলকাতায় ঘুরতে এসেছে, তারা এই সমস্ত অঞ্চলে ভাড়া থাকতে পছন্দ করতো, ওই একই কারণে ভাড়া কম। পরে যখন আমি হায়দ্রাবাদে পড়তে যাই, তখন হস্টেল থেকে ঝগড়া করে যখন বেরিয়ে এলাম, তখন ইমিডিয়েটলি যেখানে জায়গা পেলাম সেটিও তথাকথিত একটি মুসলিম গেটো, এবং সেখানে কম ভাড়ায় পাওয়া যায়। এখন যদি কলকাতায় যাই এবং সেই ছাত্রদের আনাগোনা বা ছাত্রদের ভাড়া নেওয়া, পরে যখন হায়দ্রাবাদেও দেখেছি আমাদের সেই পাড়ায় ছাত্রদের থাকাটা, সেটা ভীষণভাবে কমে গেছে। এটা কি আমাদের পরিবর্তন, মানে যা কেন্দ্রীয় রাজনীতি এবং অন্যান্য যেসব রাজনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে, নাকি আরো কোনো সামাজিক পরিবর্তন এখানে রয়েছে? এটা খুব ইন্টারেস্টিং আমার লাগলো শুনে। একটা মানে অ্যাকচুয়ালি এই গবেষণাটা আমি বহু লিখে শেষ করছি, সত্যি কথা, কিন্তু এটা যত মানুষের সাথে কথা বলবো তত সমৃদ্ধ হবে। আমি খুব একটা যেটুকু যে কবার গেছি অঞ্চলে, খুব যে ছাত্র সম্বলিত আমি তো জানি, মানে আমিও যাদবপুরে যখন পড়েছি প্রচুর আউট স্টেশন স্টুডেন্টসরা থাকতো, তারা কিন্তু এই অঞ্চলে ভাড়া থাকার কথা কখনো আমায় বলে। হিন্দু মুসলমানরা হয়তো থাকতেন, কিন্তু আবার একটা আমি যে সময়ও পড়েছি সেই সময়ও যাদবপুরে একটি ক্লাসে মুসলমান ছাত্র সংখ্যা নিয়ে হাতি করছে, সেই এডুকেশনাল ডিসপ্যারিটিটা তখনও রয়েছে। ফলে তারা কোথায় থাকতো আমি সত্যি জানি না, অনেকে হস্টেলে থাকতো, তা বাদে হস্টেল না থাকলেও এই অঞ্চলে থাকতো বলে আমি শুনি। আমি জেনারেলি বরং যেখানে ভাড়া কম সেটা হচ্ছে যেগুলো পূর্বতন রিফিউজি জায়গা, যেমন টালিগঞ্জ, যাদবপুর, উদ্ধার, বাসদ্রোমী, এই অঞ্চলগুলো থেকে আমি ম্যাক্সিমাম পিজি এগুলো থেকে। তবে হ্যাঁ, এখন তো অবশ্যই যে সেগ্রিগেশন সেটা একটা বড় আকারে গেছে। আমি হয়তো খানিকটা সেন্সিটিভ বলে একটু কম করে এখানে বলেছি এই পরিসরে, কিন্তু সামনাসামনি কথা বললে অনেক মানে বেশ রোগ খারাপ হয়ে উঠবে এর ধরনের বাক্য আমি শুনেছি। ফলে একই সাথে থাকা যে ব্যাপারটা, বিশেষ করে এই পাড়াতে শখ করে বাড়ি ভাড়া নিয়ে থাকা, সেটা মনে হয় এখন খুব একটা নেই। দ্বিতীয়ত আরেকটা যেটা ব্যাপার হচ্ছে, এই অঞ্চলগুলোতেও কিন্তু সাংঘাতিকভাবে যেগুলো নতুন ফ্ল্যাট বাড়ি তৈরি হয় বা পুরনো যে কারখানা ছিল, এই যে ট্যাংরা এই অঞ্চলগুলোতে ট্যানারি যে জায়গাগুলো ছিল সেগুলো তো বন্ধ হয়ে গেছে। সেগুলো তো ম্যাসিভ দামে, বিশাল কয়েক কোটি টাকা দামে ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছে। ফলে ওই জায়গাটার ডেমোগ্রাফিটাও চেঞ্জ হয়ে গেছে, ওই জায়গাটার যে জিওগ্রাফিক্যাল যে লোকেশনগুলো সেগুলো একদম মানে 7 পয়েন্ট একদম মানে শহরের হার্ট অফ দ্য সিটি।
ফলে সেখানে কম খরচে থাকা ব্যাপারটা আর নেই, সেই জায়গাটা অনেকটাই কমে গেছে। সেই কারণে হয়তো এই যে শিফট আপনিও লক্ষ্য করেছে সেটা আমি দেখেছি, এটা অনেকদিনই মোটামুটি 2000 সালের পর থেকেই ওই জায়গাগুলো বদলানো শুরু হয়েছে। মানে আপনাদের থ্যাংক ইউ এত বেলা অব্দি বসে থেকেও মানে ফর সাচ এ পেশেন্ট লিসনিং। সকলকে অনেক অনেক ধন্যবাদ। সত্যি অনেক বেলা হয়েছে, কিন্তু আপনাদের কাছে একটাই অনুরোধ, আমাদের যারা 12 জন ভলেন্টিয়ার তারা অনেকক্ষণ ধরে বসে আছে, তাদের কথা ভেবে আপনারা আরেকটু সময় অপেক্ষা করুন। ওদেরও কিছু বলার আছে, 2-3 জন আছে, খুব কম সময় ধরেই বলবে। আমি প্রথমে বিশ্বকে ডেকে নেব। আমাদের একটা মোটো ছিল যে আমরা কলেজের যারা স্টুডেন্ট তাদের আমরা এই যে ডিজিটাইজেশনের কাজ সেইটা শেখাবো, এবং মোটামুটিভাবে প্রথম সেমিস্টার যারা কলেজে আসছে তাদেরকে টার্গেট করেই আমরা এটা ভেবেছিলাম, যাতে পরবর্তীকালে যখন আবার প্রথম সেমিস্টার আসবে তখন এই যারা ভলেন্টিয়ার তারা আবার তাদের শেখাতে পারে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমি যাকে প্রথম বক্তা হিসেবে ডেকে নিচ্ছি সে এখন দার্জিলিং হিলস ইউনিভার্সিটিতে মাস্টার্স করছে, ইংরেজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিল আমাদের কলেজে। সে কিন্তু সেখানে ডিপার্টমেন্টের সঙ্গে এই নলেজগুলো শেয়ার করে ও নিজেই বলবে ব্যাপারগুলো। আর এখানে অবশ্যই ধন্যবাদ দিতে হয় কলেজ কর্তৃপক্ষকে এবং ডিপার্টমেন্টগুলোকে, যে আমার ম্যাক্সিমাম যারা ভলেন্টিয়ার তারা ইংরেজি ডিপার্টমেন্ট থেকে। শ্রাবণীদিকে আমি প্রায়শই বলি যে শ্রাবণীদি কাউকে দাও, তো শ্রাবণীদি আমাদের একজন বড় ভরসা, এবং অন্যান্য ডিপার্টমেন্টগুলো অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট থেকেও প্রচুর ভলেন্টিয়ার আমরা পাই। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর আরেকটা জিনিস বলি, আমাদের এখন যে কাজ হচ্ছে ডিজিটাইজেশনের মূল কাজ, আমরা বর্ধমান জেলার প্রথম যে নিউজ পেপার দামোদর 1936 সাল থেকে এটা প্রকাশিত হচ্ছে, এখন বন্ধ হয়ে গেছে, সেইটা আমরা এখন ডিজিটাইজ করছি। তো এইটুকুটাই বলেন, বিশ্ব ওর এক্সপিরিয়েন্স বলুন। Warm afternoon to our respected principal, teachers, our honorable guests, and my fellow friends. I am really very grateful that I have been given a chance to speak here. Standing here today, I feel incredibly grateful for the opportunity to work with CRPCH at Deshabandhu Mahavidyalaya. For me, it was never an organization or an internship or a workshop program. For me, it was just seen as a vision. And when I began my internship, I wasn't sure what to expect from this. But later, on time, I discovered a world of stories, history, how history has its own vision to see something else and work on it, like some preservations, and that gave me a deeper appreciation for the value of records and the silent work behind them. I learned not only how to handle documents with care, but also how to find meaning in smallest details. The experience challenged me, taught me patience, which I lacked a lot, and gave me confidence in my ability to contribute meaningfully to something bigger than myself. I want to say to the students who are in this workshop program that this is more than just a line on your resume. It will work on your life a lot. It's a chance to grow, to learn from dedicated professionals, and to leave your mark. There may be moments when the task seems repetitive or small, but remember that every piece of information you preserve ends up telling someone's untold story. The things you need to make the most of the time are to ask questions, take initiative, and always be curious at what's happening around. In the end, I would like to really thank Mr. Anand Kundu, our mentor, who always guided us in the good path, and also our principal, Sir Tridip Shankara Kundu, and our favorite college, that their initiative gave me a fantastic experience. Currently, I have been applying for collaboration with CRPCH. I am applying it in various of the colleges in Darjeeling. One of is Darjeeling Hills University, where I am pursuing my master's degree in English, and also at Darjeeling Government College at GU. And many other professors I have talked about this collaboration. And at the end, I would just like to say that
this internship has a lot to do with your life. It gives you a potential shape, as it has certainly changed mine too. Thank you. অনেক ধন্যবাদ। এবার আমি দেখে নেব শীর্ষ রায় ইতিহাস বিভাগ থেকে। Good afternoon, everyone. Myself, Sirova, a student of History Department, currently in the second semester of first year. Today, I feel very much honored to stand here before you all and share my experience as a volunteer in the organization named CRPCH, stands for Center for Research and Preservation of Cultural Heritage. The internship has been a wonderful learning experience for me. The main focus of my internship was digitization, and if I explain digitization in simple words, it simply means that converting various physical historical documents, inscriptions, photos into digital format. During this time, I also learned that digitization is not only about computers and scanners, but it is also about protecting our culture and heritage. It is a way of protecting our past and saving it for the future. During the internship, I had the chance to do the digitization of the local newspaper of Bardhaman, that is Notun Chithi, and as I am from Bardhaman, I feel very much proud and connected to my roots. During the digitization of this newspaper. I would like to convey my deepest thanks to Sir Owen Gundu, the documentation officer of the organization. Sir, your guidance and constant support helped me throughout this journey. Thank you for that. And I would also like to thank the volunteers who worked with me. They were very kind and helpful. They always made sure the work went smoothly. I felt very comfortable working with them. So also thank you to them. And I really enjoyed being part of the team. So at last I want to tell that this has been a great learning experience for me. And I want to say that I learned a new great thing, and this thing made me feel more confident. So I am truly thankful to the CRPC as well as the college for giving me this chance. Thank you all once again. Thank you. এরপর ডেকে নেব অভিজি চৌধুরীকে, আবার ইংলিশ ডিপার্টমেন্টের ভলেন্টিয়ার। Good afternoon, everyone present over here. It is a great honor for me to appear here to take the certificate today. I would like to begin by stating my experience in the Center for Research and Preservation of Cultural Heritage. When I began the internship, I did not quite realize the significance it would have on my life. So I would like to thank from the bottom of my heart Shravani ma'am, because she introduced me to this opportunity. And I would like to thank Oyanda, as I like to belovedly call him, as he has not treated us as students, but as little brothers. Now in this internship, I was exposed to many machines and devices which are particularly used in digitizing content. But if we ignore the technical aspect of the field, I have been exposed to many culturally significant pieces of literature, or better said, pieces of history, which may have been lost to time if not preserved properly. So this internship has played a very significant role in my life, as I now possess these skills, albeit to a very little extent. I can spread the awareness wherever I go in life. I can show people the importance of preserving documents or other audiovisual medias, so they can extend in the future and tell their story to potential. Thank you.
খুব সুন্দর অভিজিতের বক্তব্য। আমাদের শেষ বক্তব্য রাখবে হচ্ছে সৌম্য। A very warm good afternoon to everybody present over here. I am currently doing my BCA honors from this college, and I am a second semester student. And actually, the first meeting with Sir Anpundu was kind of very random. I had no idea about it. One day, when something about the library was being depicted in the same seminar hall, he actually asked about some technical aspects of the students, and mine seemed to match with those requirements. So we ended up going into the research center and having some discussions, and I finally agreed that I will be doing this internship. And it was very, I would say that it was a very adventurous journey. Never thought in my life that something like this could also be there. And in that attempt, not only digitization but many other aspects came. Already this college has given a very open mind to me, which I never had dreamed of, and the research center was only as the icing on top of the cake. So the main thing is that I am actually serving two aspects of the research center. First of all, I like my co-volunteers told my co-volunteers informed you that what kind of digitalization works takes place over there. So I am not going into that again, but also I want to say that behind all of this there are many things going on which may not be seen directly, but without a backbone the body cannot be straight. So the main thing is that the technical aspect of the center, which was originally designed by our 8 students. One of the students, my senior, Devashish Sarkar, and the other senior is going to pass out this year. His name is Faizan Ansari. So actually they designed a backbone. Eventually they had their tenure, and after that now those things have taken a different route. But we have actually put small pieces of work and made the entire collection of everything. There are many small things, but they have collectively constituted our center. So it is a very wondrous moment, and I am very grateful for that. And I think it will be very helpful to those who are looking for wide-minded opportunities. So I would like to encourage everybody to kindly at least get into this thing and get a taste of it.
because to some extent everybody will like you. And most important of all is that environment is really healthy, and this takes a lot of effort, and our sir Ayan Kundu has wonderfully performed over here, and that's why the center is now here, and I am speaking here. Thank you. ধন্যবাদ সকলকে। এবার আমি সকল ভলেন্টিয়ারদের বলবো একটু মঞ্চের সামনে আসার জন্য, আর আমি অনুরোধ করব প্রিন্সিপাল স্যারকে এখানে আসার জন্য, ওদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য। প্রথমে দেখে নিচ্ছি শীর্ষ রায়। মিলন কি প্রেজেন্ট আছে? মিলন নেই। শুভজিৎ সিনহাকে ডেকে নিচ্ছি। দামোদর কি আছে? শান্তনুকে ডেকে নিচ্ছি। সৌম্যকে ডেকে নিচ্ছি। এখন আমি অনুরোধ করব আমাদের আইকিউসি কোঅর্ডিনেটর স্যার ডক্টর আবুল হোসেন মহাশয়কে যদি একটু আসেন। শঙ্খ, অভিজিৎ, এবং সুমিত। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ সকলকে এত একটা লং সেশন এতক্ষণ ধরে ধৈর্য ধরে শোনার জন্য। আমাদের আবার দেখা হবে মোটামুটি 3 মাসের মধ্যেই। আমরা আবার একটা লেকচার সিরিজ নিয়ে হাজির হব সকলের সামনে। ধন্যবাদ সকলকে। Thank you.